Welcome to TRC Podcasts, sharing real life stories and incidents. Watch our podcast and subscribe to our channel now. হ্যাঁ বন্ধুরা, আজকে একটা নতুন পডকাস্ট নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। আর আজকে আমার সঙ্গে রয়েছে রঞ্জুদা। আর রঞ্জুদার ব্যাপারে পুরোটা বলতে গেলে পর রঞ্জুদার সঙ্গেই কথা বলতে হবে। রঞ্জুদা কি করে, কোন রাইডের সঙ্গে মানে কোন রাইডিং ক্লাবের সঙ্গে জড়িত, আর কি কি রাইডস করেছে, এই সব ব্যাপার নিয়ে আজকে আমাদের পডকাস্টের এপিসোডে আমরা ডিসকাস করতে চলেছি রঞ্জুদার সঙ্গে। আর পার্সোনালি আমার রঞ্জুদার সঙ্গে আলাপ হয়েছিল একটা ইভেন্টে গিয়ে, তারপরে আমার মনে হয়েছে যে রঞ্জুদাকে আমাদের পডকাস্টে ডাকাটা খুবই জরুরি, বিকজ রঞ্জুদার কাছে কিছু ভালো ভালো এক্সপিরিয়েন্স রয়েছে রাইডিং সম্পর্কিত। আর আরেকটা জিনিস আছে আমাদের, যেটা হচ্ছে রঞ্জুদার নিজস্ব একটা রাইডিং ক্লাব আছে, সেই ক্লাব ফরমেশন বা সেই ক্লাব তৈরি করা, এই যে সংঘর্ষ যেটা করতে হয় একটা মানুষকে যখন রাইডিং করে, তো সেই জিনিসটা পুরোটাই আজকে রঞ্জুদার কাছ থেকে আমরা শুনবো। তো এখন সরাসরি চলে যাচ্ছি রঞ্জুদার সঙ্গে। রঞ্জুদা, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাদের শোতে এসছো পডকাস্টে। আর টিআরসি পডকাস্ট এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি একদম তোমার ব্যক্তিগতভাবে তুমি তোমার রাইডিং সার্কিট বা তোমার রাইডিং যে প্যাশনটা আছে, তুমি যেন ঘুরতে যেতে ভালোবাসো, এই সব ব্যাপারে তুমি আমাদের অডিয়েন্সকে বলতে পারবে, ইন্সপায়ার করতে পারবে, কিছু নতুন রাইডার্সদেরকে তোমরা অ্যাডভাইস করতে পারবে। কারণ আজকে ডেটে রঞ্জুদা বলতে গেলে সত্যি কথা, অনেক রাইডার্সরা অ্যাক্সিডেন্ট করছে, রিসেন্টলি অনেক নিউজ আসছে, তারা হিরিকে কাজ করছে। তো আমরা চাই কিছু একটা অ্যাওয়ারনেস দেওয়ার জন্য যে কিরকম করে রাইড করা উচিত, কি কি সেফটি মেজার্স আমাদেরকে নিয়ে রাইড করা উচিত, আর একটা ক্লাবের সঙ্গে জড়িত হলে পর একটা রাইডার কি কি শিখতে পারে। ঠিক আছে, স্পেশালি যারা নতুন রাইডার্স, যারা একদম একদম আজকে হাতে খড়ি করছে যারা, তো তাদের জন্য আজকে এই ভিডিওটা, তাদেরকে অ্যাওয়ারনেস দেওয়ার জন্য, তাদেরকে এটা শেখার জন্য যে সোলো রাইডিং এইটা মানে সত্যি কথা বলতে গেলে পর একদম শুরুতেই কেউ করে না যতক্ষণ না হাত পাকা হচ্ছে। ঠিক আছে, তো তার জন্য আমাদের ক্লাবসরা রয়েছে, যে ক্লাবসরা মানে হেল্প করবে আমাদের সবাইকে, যারা যারা নতুন নতুন রাইডার্স আছে তাদেরকে শেখাবে, কিছু রুলস আমরা মেনটেন করি, কিছু রুলস আমরা ফলো করি। তো সেই বিষয়ে আজকে আমরা ডিসকাস করবো, সেই বিষয়ে কিছু আলোচনা করব। তো তার আগে রঞ্জুদা, তুমি এটা বলো যে তুমি অ্যাজ আ পার্সোনাল লাইফে তুমি কি করো? নমস্কার, আমি আমার পার্সোনাল লাইফে আমার একটা গোল্ড শপ আছে, খুবই ছোটোখাটো, এয়ারপোর্ট 1 নম্বরে। তো আমি 1 নম্বরেই বিলং করি। আর আমার এই গোল্ড শপ, তো বাইকের প্রতি টান, বাইকের প্রতি ভালোবাসাটা আমার ছোটোবেলা থেকেই। আচ্ছা, ঠিক আছে। তো আমি এখন বর্তমানে আমি রয়্যাল এনফিল্ড ইউজ করি। তার আগে আমি গ্ল্যামার ইউজ করতাম। তো আমার ওই গাড়িটা 10 বছর আমি ইউজ করেছি, খুবই অসাধারণ একটা গাড়ি ছিল। বাট রাইডিং এর ইচ্ছা থাকলেও তখন সেই মতন সিচুয়েশন আমার ছিল না। তো 2021 সালে ফার্স্ট, মানে আমার খুব বেশি দিন এই রাইডিংয়ে আসা হয়নি। 2021 সালে ফার্স্ট আমারই যেহেতু বললাম দোকান আছে, তো আমার এক কাস্টমার, তার ছেলে, মানে সে অনেক ছোট, অনিকেত নাম, ও আমাকে ফার্স্ট মানে ইন্সপায়ার করে যে আঙ্কেল চলো আমরা একটা ছোটোখাটো রাইডে যাই। তো ওর বলার পরে আমি খুব ভাবছিলাম যে কি জানি, আমি তো নর্মালি 50-60 কিলোমিটারের বেশি কোনোদিন চালাইনি, যেতে পারবো কি পারবো না। তো এখানেও আর একটা নাম উঠে আসে, আমারই খুব ক্লোজ ফ্রেন্ড সবুজ রয়। তো সবুজদা এই ব্যাপারে শুনে আমাকে ও আমাকে উৎসাহিত করে যে নতুন বাইকারদের ক্ষেত্রে আমরা আমাদের ডেস্টিনেশন সেবার ঠিক করেছিলাম পুরুলিয়াতে। তো আমাকে বলে যে খুবই ভালো জায়গা এবং নতুন বাইকারসদের পুরুলিয়াটা একটা স্বর্গ, তো তুমি যাও রঞ্জুদা, খুবই ভালো লাগবে। তো একটা ভয় আনন্দ সবকিছু মিলিয়ে মিশিয়ে আমরা 2021-এর ডিসেম্বর নাগাদ, ডিসেম্বরের সম্ভবত 15 তারিখ হবে, আমরা পুরুলিয়া রাইডটা করেছিলাম। তো সেই পুরুলিয়া রাইডটা করে সত্যি মানে এত অসাধারণ লেগেছিল। এবং সেই ফার্স্ট রাইড, তার আগে থেকে ইচ্ছা ছিল, বাট ওই ফার্স্ট রাইড করার পরে রাইডিংয়ের প্রতি প্যাশনটা আরও বেড়ে গেল, মানে ইচ্ছাটা আরও বেড়ে গেল। পরবর্তীকালে আমি 2023 সালে রয়্যাল এনফিল্ড নিই। তো সেই রয়্যাল এনফিল্ড নেওয়ার পরে আমার রাইডিংয়ের আরও যারা রাইডার আছে তাদের সাথে পরিচিতিটা রয়্যাল এনফিল্ড থেকেই শুরু হলো। আচ্ছা, তার কারণ রয়্যাল এনফিল্ড নর্মালি ওরা রাইড প্রতি মাসে কম। আমার একটা এখানে একটা কোয়েশ্চেন আছে, রয়্যাল এনফিল্ডই কেন? রয়্যাল এনফিল্ড কারণ এই একটা ব্যাপার, হয়তো গাড়ি অনেক আছে কিন্তু রয়্যাল এনফিল্ড কোথায় একটা ইমোশন, মানে ছোটবেলা থেকে দেখতাম এই যে বুলেট,
তো বুলেটের প্রতি একটা প্রেম ভালোবাসা ছোটবেলা থেকেই ছিল। তো সেই ভালোবাসা থেকেই আমি রয়্যাল এনফিল্ডে যাওয়া, এই নয় যে আমি রাইড করব বলে রয়্যাল এনফিল্ড কিনেছিলাম। আচ্ছা, ঠিক আছে, রয়্যাল এনফিল্ড নিয়েছিলাম যে হ্যাঁ রয়্যাল এনফিল্ড নিয়ে তো রাইড করাই যায়, বাট প্রেমটা ছিল রয়্যাল এনফিল্ডের প্রতি, আচ্ছা, সেই ভালোবাসা থেকেই রয়্যাল এনফিল্ড নেওয়া। তো আমি রয়্যাল এনফিল্ড নিয়ে ফার্স্ট সেবার আমার পুরুলিয়াতে আমার মেয়ের একটা গেম ছিল। তো আমি যে মাসে রয়্যাল এনফিল্ড নিই সেই মাসেই ওর স্টেট তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ হয়েছিল পুরুলিয়াতে। আচ্ছা। তো আমি রয়্যাল এনফিল্ড নিয়ে 2 সপ্তাহের মাথায়, মানে আমার ফার্স্ট সার্ভিস ছিল পুরুলিয়াতে, আমি চলে গেছিলাম রয়্যাল এনফিল্ড নিয়ে। তুমি কি কলকাতার থেকে বাইকটা নিয়েছিলে না পুরুলিয়া? না না, আমি কলকাতা থেকে বাইক নিয়েছিলাম, মধ্যমগ্রাম শোরুম থেকে আচ্ছা, নিয়ে আমি ডাইরেক্ট 1 সপ্তাহ 2 সপ্তাহ গাড়িটা চালিয়েছিলাম। তো এরকম একটা সিচুয়েশন ছিল, 500 ফার্স্ট সার্ভিস 500 কিলোমিটার। তো আমি দেখলাম আমার ওখানে পৌঁছালেই 500 কিলোমিটার হয়ে যায়। তো আমাকে শোরুম থেকে তখন বললো যে আপনি যান, আমরা ওখানে ফোন করে দেবো, ওখানে গেলেই আপনার গাড়ি সার্ভিসিং। তো সত্যি আমি ওদের সার্ভিস, খুব দারুণ সার্ভিস পেয়েছিলাম। আমি যে ফোন করার সাথে সাথে ওরা আমাকে ডাকলো এবং আমাদের সার্ভিসটা করিয়ে দিয়েছিল। তো তারপরে ন্যাচারালি রয়্যাল এনফিল্ডের সাথে আমি অনেকগুলো রাইড করি, রাইড আস্তে আস্তে। রয়্যাল এনফিল্ডের সঙ্গে রাইড করছো মানে রয়্যাল এনফিল্ড যে শোরুম আছে তাদের যে নিজস্ব ক্লাব আছে তাদের হ্যাঁ, সঙ্গে রাইড যেরকম করেছো? ওদের একটা সিস্টেম আছে, রয়্যাল এনফিল্ডের যে যতগুলো শোরুম আছে সেই শোরুম ওয়াইজ ওরা একটা রাইড অর্গানাইজ করে। আচ্ছা, ঠিক আছে, সেটা হয়তো হতে পারে 2 মাসে একবার, 3 মাসে একবার, ব্রেকফাস্ট রাইড, ডিনার রাইড, এরকম ওয়ান ডে রাইড, মানে ওই ডিলার রাইড যেগুলো করে, ডিলারশিপ রাইড যেগুলো। এটা একটা হয়। আমি অল ইন্ডিয়া রয়্যাল এনফিল্ড গ্রুপের সাথেও আছি, বাট এখনো পর্যন্ত আমার হয়ে ওঠেনি তাদের সাথে কোনো রাইডে যাওয়ার। তার কারণ হয়ে ওঠেনি, তার একটা বড় কারণ, মানে আমি এই 2023 সালে গাড়িটা নেওয়ার পরে, সেপ্টেম্বরে আমি গাড়িটা নিই। সেপ্টেম্বরে গাড়ি নেওয়ার পরে ফার্স্ট পুরুলিয়া যাই। পুরুলিয়া থেকে আসার পরে এই যে আমার একটা বন্ধু যার কথা বললাম, সবুজ রয়, ও আমাকে হঠাৎ বলল যে চলো আমরা দার্জিলিং করি। তো সেই মানে আগস্টে আমি পুরুলিয়া গেছিলাম, দেন আমি অক্টোবরে আবার দার্জিলিং রাইড করি। তো পরপর আমাদের নিজেদের রাইডগুলো করতে করতে আমার অল ইন্ডিয়া রয়্যাল এনফিল্ডের সঙ্গে অনেকগুলো সুযোগ আসা সত্ত্বেও আমি যেতে পারি। আচ্ছা, তো ফার্স্ট পাহাড় বলতে পুরুলিয়া, সেকেন্ড আমার দার্জিলিং, আর ছোটোখাটো তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব জায়গায় মোটামুটি আমি রাইড করেছি। আচ্ছা। ঠিক আছে, এবার তোমার রাইডটা আমি আসবো, তুমি কি কি রাইড করেছো সেই ডিটেলসে আসবো। এবার তার আগে আমি জানতে চাই তোমার নিজস্ব একটা রাইডিং ক্লাব আছে। একদম। ঠিক আছে, এবার আমি সেই রাইডিং ক্লাবটা কি একটু আমার সবাইকে বলো, রাইডিং ক্লাবের নাম কি, আম- কবে ফরমেশন করেছো তোমরা ক্লাবটাকে, আর এই ক্লাবটা ফর্ম করার পিছনের কারণটা কি? এটা আমাদের 2024-এ আমাদের রাইডিং ক্লাবের নাম প্রথমেই বলি বাইকে বাঙালি। বাহ, আর এই ক্লাবটা ফরমেশন করার পেছনে একটাই কারণ বলতে গেলে আমার মিসেসের একটা ভূমিকা আছে। কেমন, আমরা রয়্যাল এনফিল্ডের থেকে একটা মন্দারমণি ট্রিপ করেছিলাম। আচ্ছা, তো সেই ট্রিপেই ফার্স্ট আমার ওয়াইফকে আমি নিয়ে যাই। ও ন্যাচারালি খুব একটা, আমি একাই রাইড করি, ও এখনো পর্যন্ত আমার সাথে 2টো রাইড করেছে, সেটা পরে আসছি। তো ওই রাইড থেকে আসার পরে সবার সাথে একটা বেশ বন্ডিং তৈরি হয়ে যায়, মানে আমরা যতজন গেছিলাম। তো কোনো একটা রাত্রে, মানে সম্ভবত ওটা রথের দিন ছিল, তো হঠাৎ আমার মিসেস আমাকে বলল যে তোমরাও তো একটা রাইডিং ক্লাব করতে পারো, একটা গ্রুপ করতে পারো, যে গ্রুপটা নিয়ে আমরা সব জায়গায় বেড়াতে যাব। তো আমার বেশ কথাটা ভালো লাগে। তো সেই সূত্র দিয়েই আমার ফার্স্ট প্রপোজালটা ছিল। আমরা সেদিন যারা যারা মিট করেছিলাম, তো সেখানে আমি প্রস্তাবটা রেখেছিলাম। তো এখানেও একটা বলার কথা আছে, মানে এখন আমাদের গ্রুপের আমরা যে 2জন অ্যাডমিন আছি, তার মধ্যে সুপ্রিয় পাল বলে একজন আছে, আমারই খুব ক্লোজ বন্ধু। মানে ওর সাথে আমার এতটাই বন্ডিং তৈরি হয়ে গেছে, মানে ওই ফার্স্ট মন্দারমণি রাইডে গিয়েই ওর সাথে বন্ডিংটা তৈরি হয়। তার আগে একটা ছোট ওয়ান ডে রাইড করেছিলাম আমরা জয়পুর ফরেস্ট। তো যাই হোক, বলে মানে আমি এটা বিশ্বাস করি যে যদি কোনো ভালো কিছু করার মানসিকতা থাকে তো কাউকে না কাউকে আমি পেয়েই যাব। তো একার পক্ষে বা 2জনের পক্ষে গ্রুপ চালানো সম্ভব না। আমার গ্রুপের প্রত্যেকেই খুব ভালো, বাট তবুও বলবো আমি এমন একজনকে পেয়েছি যে যার হাতে মানে আমি নিশ্চিন্তে সবকিছু ছাড়তে পারি, এবং যে এই গ্রুপটা এখন খুব মানে পজিটিভলি সে মেনটেন করে, সে হচ্ছে সুপ্রিয় পাল। তো
আমি যখন প্রপোজালটা দিই সবাই অ্যাকসেপ্ট করে, সবাই খুব আনন্দ পায়। তো যাই হোক, ওই হচ্ছে গ্রুপের সূত্রপাত। তো এখানেও একটা আমার ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি যখন এই গ্রুপটার প্রপোজাল দিয়েছিলাম তখন এই সুপ্রিয়দাই আমাকে হঠাৎ বলল যে তাহলে গ্রুপের নাম একটা ঠিক করো, কি হবে। ওর মুখ দিয়ে হঠাৎ বেরোলো দু চাকাই বাঙালি। আচ্ছা, তুমিও নিশ্চয়ই জানবে যে দু চাকাই বাঙালি বলে একটা গ্রুপ আছে, Already বাট আছে, তখন আমরা জানতাম না। আচ্ছা, তো দু চাকাই বাঙালি আমরা নামটা দিই। নামটা দেওয়ার পরে অলরেডি আমরা একটা পেজ ক্রিয়েট করি ফেসবুকে, আমাদের একটা গ্রুপ তৈরি হয়। তো ঘটনাচক্রে আস্তে আস্তে কিছুদিনের মধ্যে আমরা জানতে পারি যে দু চাকাই বাঙালি সম্ভবত আমাদের 1 মাস আগেই ওরা একটা পেজ করেছে এবং ওদের অলরেডি দু চাকাই বাঙালি নাম, ওদের ক্লাবের নাম দিয়ে দিয়েছে। তো এখানে একটা আমরা খুব দোটানার মধ্যে ছিলাম, তার কারণ কোনো প্রপার গাইডেন্স আমাদের ছিল না। আমরা হট করে খুব মানে ইমোশনালি বা একটা হুজুগে আমরা গ্রুপটা ক্রিয়েট করে ফেলেছিলাম। তো তখন সত্যি খুব প্রবলেমের মধ্যে, মানে খুব চিন্তায় ছিলাম যে কি করব, গ্রুপটার নাম এইভাবে চেঞ্জ করা যায় কি না। তো সে ব্যাপারে আমাদের খুব হেল্প করেছে, সেটা হচ্ছে রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গল। তো শুভজিৎ এবং অপরাজিতা ম্যাম দুজনেই মানে খুবই ওনাদেরকে আমরা ইনভাইট করেছিলাম, ওনারা এসছেন এবং ওনারা আমাদেরকে প্রপার গাইড দিয়েছিলেন। তো পরবর্তীকালে আমরা নামটা চেঞ্জ করি, তার কারণ রাইডিং কমিউনিটিটা খুব ছোট্ট একটা কমিউনিটি, ঠিক আছে। এখানে আমরা চাই না কারোর সাথে কারোর একটা মুখ কালাকালি হোক বা একটা রাগারাগি হোক, কারণ কোথাও না কোথাও গিয়ে আমরা মানসিকতার দিক দিয়েও এক, বা কোথাও না কোথাও গিয়ে আমাদের মিট আপ হবেই। তো সেই জায়গাটা গিয়ে একটা মুখ কালাকালি আমাদের কারোরই কাম্য নয়। তো সেই জায়গা দিয়ে আমরা গ্রুপের নামটা চেঞ্জ করে বাইকে বাঙালি করি। তো মোটামুটি আমাদের 1 ইয়ার হয়ে গেছে এবং আমাদের ভেরি রিসেন্ট মানে গত মাসে সম্ভবত আমাদের নতুন করে লোগো লঞ্চ করা হয়েছে। তো এখন আমাদের অলরেডি 2-3টে টিপ আমরা বাইকে বাঙালি থেকে। এখন তোমাদের কতজন মেম্বার আছে? আমাদের এই মুহূর্তে মেম্বার আছে 15-16 জন মেম্বার এই মুহূর্তে আছে। এই যে তোমাদের যে 1 বছরের যে টার্মটা ছিল ক্লাবের, কতটা খাটতে হয়েছে ক্লাবের ব্যাপারে, মানে কি কি অ্যাকচুয়ালি করতে লাগে একটা ক্লাব বানাতে গেলে? একটা ক্লাব বানাতে গেলে সত্যি খুব মানে হয়তো আমরা ভাবি, কিন্তু সত্যি খুব টাফ। তার কারণ প্রচুর রকমের প্রবলেম ফেস করতে হয়, প্রচুর রকমের হেডেক নিতে হয়, যেটা সত্যি জানা ছিল না। হয়তো খুব ইমোশনালি আমরা গ্রুপটা তৈরি করে ফেলেছিলাম, কিন্তু এর পেছনে সত্যি খুব সময় দিতে হয়। তো আমাদেরও একটা সময় বিভিন্ন ছোট ছোট সামান্য প্রবলেম বা সামান্য ইস্যুস নিয়ে এতটাই প্রবলেম ফেস করতে হয়েছে যে রাতের খাওয়া, ইভেন এই সুপ্রিয়দার যার কথা বলছি, আমার এবং ওর রাতের মানে ঘুম উড়ে যাওয়ার মতন অবস্থা, যে কি করব কিছু ভেবে পাচ্ছি না। তো প্রচুর খাটতে হয়। যেরকম দেখো একটা ক্লাব করতে গেলে যেটুকু আমি জানি যে একটা ক্লাবের একটা লোগো বানাতে হয়, ক্লাবের একটা পেজ বানাতে হয়, ক্লাবের একটা জার্সি বানাতে হয়, যেটা দিয়ে ক্লাবের একটা ফ্ল্যাগ বানাতে হয়। তো এই যে তোমাদের যে এই যে জার্নিটা, এই যে এত কিছু বানাতে হয়, তো এর পিছনে যে আইডিয়াস গুলো থাকে, এই আইডিয়াস গুলো নিয়ে কি তোমরা গ্রুপের মধ্যে ডিসকাস করো? আমাদের গ্রুপের মধ্যে তো আমরা আলোচনা করি, কিন্তু তাছাড়াও দেখো কাউকে দেখে তো শিখতে হয়। তো আমরা সেই শেখাটা শিখেছি রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গল থেকে, বা এখনো শেখার চেষ্টা করছি। তারা যেভাবে বলে সেইভাবে মেনটেন করি, তাদের কথা শুনি, তাদের সঙ্গে আমরা অলরেডি রাইডও করেছি কয়েকটা। আর সব থেকে ভালো মানে যেটা করতে হয়, মানে এত কিছু এগুলো তো মেনটেন করতেই হয়, তাছাড়াও সবার আগে মেনটেন করতে হয় যে মানসিকতা সম্পন্ন কিছু মানুষকে এক জায়গায় করতে হয়। তার কারণ এই মানে 5 জন বা 10 জন বা 15 জন এই গ্রুপের মধ্যে যদি 2-1 জন বা একজনও যদি খুব মানে নিচু মানসিকতার কেউ পড়ে যায়, তো সত্যি সেটা খুবই হ্যাম্পার হয় গ্রুপের পক্ষে, শুধু না রাইডিং থেকে শুরু করে সমস্ত কিছুতে। তো আমার মনে হয় যে মানসিকতা একটু বেটার মানসিকতা সম্পন্ন মানুষকে চুজ করা অবশ্যই উচিত গ্রুপ মেনটেন করতে গেলে এবং গ্রুপ তৈরি করতে গেলে, যারা নিঃস্বার্থ শ্রম দিতে পারবে বা শ্রম দেবে। এটা আমার খুব বিশেষ মানে এতদিনের এক্সপিরিয়েন্সে এটা আমার মনে হয়েছে যে সময় দিতে পারবে এবং নিঃস্বার্থভাবে, সেটা তার জন্য কোনো স্বার্থ ছাড়া, উইদাউট স্বার্থে সে শ্রম দিতে পারবে, এটা খুবই দরকার। আমার আরেকটা কোয়েশ্চেন আছে যে দেখো প্রত্যেকটা ক্লাবের গেস্ট রাইডার থাকে, আবার নিজস্ব অ্যাডমিন বা কোর রাইডারও থাকে। তো
তো তোমাদের কি কোনো এরকম কিছু নিয়ম আছে যে তোমাদের কোর রাইডার হতে গেলে পর তোমাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করতে হবে? এখানে বলি, আমাদের ক্লাবটা এখনো 1 বছর, এই জাস্ট 1 বছর পূর্ণ হয়েছে, এবং এখনো পর্যন্ত আমরা গুছিয়ে উঠতে পারিনি। যেরকম বললাম যে আমরা একটা সময় ভেবেছিলাম, মানে একটা সময় ভেবেছিলাম মিন্স আমারই, যার কথা বললাম সুপ্রিয় দা, যে আর একজন অ্যাডমিন, সে একটা সময় বলেছিল যে রঞ্জুদা অনেক হলো, ঠিক আছে, আর সম্ভব হচ্ছে না, তার কারণ ফ্যামিলি ইস্যুস হয়ে যাচ্ছে, কত সময় দেবো, পারছি না, আর এত প্রবলেম ফেস করতে হচ্ছে যে বন্ধ করে দাও, তার থেকে আমরা যেরকম রাইড করতাম সেরকমই করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমি ওকে বলেছিলাম একটাই কথা, যে দেখো যদি ইচ্ছা থাকে তো আমরা আগামী দিনে কাউকে না কাউকে নিশ্চয়ই ভালো মানুষ পাবো। তো সেই আশাতে আছি, চেষ্টা করছি। এখনো পর্যন্ত আমাদের ক্লাবের এখনো এরকম কোনো রুলস অ্যান্ড রেগুলেশন আমরা তৈরি করে উঠতে পারিনি। আচ্ছা। তো নিশ্চয়ই পরবর্তীকালে স্টেপ বাই স্টেপ আসবে সেগুলো, ঠিক আছে। তো তো এবার এবার একটু এবার তো ক্লাবের ব্যাপারে তুমি বললে, ক্লাবের ব্যাপারে পুরো বিষয়টাই আজকে সবাই আমরা জানতে পারলাম। এবার আমার যেটা জানবো হচ্ছে, রঞ্জিত যখন এই ক্লাবটা ফর্ম করেছো তোমাদের প্রথম রাইড এক্সপিরিয়েন্স কিরকম ছিল? খুবই সুন্দর ছিল। বা কোথায় গিয়েছিলে? আমাদের ফার্স্ট রাইড ছিল মায়াপুর। মানে আমরা খুব মানে যেহেতু ফার্স্ট রাইড, তো আমাদের সম্ভবত 12-13টা বাইক গেছিল। আচ্ছা। তো ফার্স্ট রাইডেই এতগুলো বাইক নিয়ে আমরা যাচ্ছি, তো খুবই এক্সাইটেড ছিলাম। এবং একটা শুধু তো নিয়ে গেলে হবে না, তাদের দায়িত্ব, তাদের এভরিথিং মেনটেন করা, তো সেটা জন্য আমরা খুবই একটু টেনশনে ছিলাম। বাট সত্যি খুব ফ্রুটফুল এবং খুবই ভালো আমরা একটা রাইড করেছিলাম। আমরা সকালবেলায় পৌঁছেছিলাম এবং সন্ধ্যেবেলা ব্যাক করেছিলাম। ওয়ান ডে রাইড ছিল। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো রাইড হয়েছিল। তো এই যে রাইডটা তোমরা বলছিলে মায়াপুরে, এই রাইডটা কিরকম ভাবে তোমরা অর্গানাইজ করলে, বা কার মাথা থেকে এটা আসলো যে আমরা মায়াপুরে এই রাইডটা করবো? এটা আমরা আমাদের যে অ্যাডমিন গ্রুপ ছিল, অ্যাডমিন প্যানেলে আলোচনা করে আমরা মায়াপুর ডিসাইড করেছিলাম। তার কারণ মায়াপুর ডিসাইড করার আর একটা কারণ হচ্ছে, প্রথম কথা মায়াপুরটা কাছাকাছি, রাস্তাটাও অনেকটা ভালো, আর দ্বিতীয় কথা কোথাও একটা যাচ্ছি ফার্স্ট আমাদের গ্রুপের, যেটা কোনো একটা হয়তো মানে তীর্থস্থান বা একটা ঠাকুরের জায়গায় যাচ্ছি, সেই হিসাবে মায়াপুরটা আমরা সিলেক্ট করেছিলাম। মানে বেশি হেক্টিক হয়নি তোমাদের এই রাইডটা? একদমই রাইট। এবার আসছি, এটা তো ক্লাবের বিষয় আসলো, এবার একটু তোমার বিষয় আসি। তো তুমি মানে কোন বছর থেকে রাইড করছো? রাইড মনে হচ্ছে বাইক চালাচ্ছো। আমি সত্যি কথা বলতে খুব ছোট্টবেলা থেকে বাইক চালাই। মানে তখন হয়তো আমি মানে এটা বলছি, মানে আমাদের একটা তখন ছোটবেলায় স্কুটি না, তখন স্কুটার বলতো, ওই বাজাজ চেতকের একটা স্কুটার ছিল, যে স্কুটারটাই আমি সিটে বসলে দুই সাইডে পা দিয়ে দাঁড়াতে পারতাম না। আচ্ছা। তো আমার পেছনে কেউ বসতো দুই সাইডে পা দিয়ে, আমি স্কুটিতে উঠে, আমি স্কুটি চালিয়ে, মানে স্কুটি মিন্স স্কুটারে উঠে চালিয়ে নিয়ে চলে যেতাম। মানে আমার হয়তো তখন মনে নেই, বাট বুঝতেই পারছো তখন অনেকটাই ছোট ছিলাম আমি। তো সেই থেকে আমার গাড়ি চালানো, এবং হ্যাঁ হাতে গিয়ার ছিল। তো আমার আর একটা জিনিস যেটা, মানে এটা আমাকে কেউ ধরে কোনোদিন বাইক চালানো শেখায়নি। আমার অ্যাকচুয়াল বাড়ি বসিরহাটে ছিল, আমি এখন এয়ারপোর্ট 1 নম্বরে থাকি। তো বসিরহাটে আমাদের বাড়ির সামনে বিশাল মাঠ ছিল, তো মাঠে সবাই বাইক মানে চালানোর জন্য শিখতে আসতো। তো ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম কিভাবে কি কোনটা কি বলে না বলে, এটা দেখতাম। তো ফার্স্ট দিনই কেউ ধরে আমাকে দেয়নি, জাস্ট গাড়ির চাবিটা দিয়েছিল, আমি চাবি স্টার্ট করে গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলাম। তো সেটাও কিন্তু খুব বেশি বয়সে না, মানে সেটাও হার্ডলি ওই 13-14 বছর বয়স এরকম হবে। তো তারও আগে থেকে আমি মানে গাড়ি, আমাদের যেহেতু বাড়িতে গাড়ি ছিল সেহেতু গাড়িটা চালাতাম বাড়িতে। মানে আমার এক দাদারই গাড়ি ছিল, ওই স্কুটারটা ছিল, আর ওর বন্ধুরা গাড়ি নিয়ে আসতো, সেই বন্ধুদের গাড়িতেই আমি ফার্স্ট হাতে করি আমার। তো গাড়ি আমি পরবর্তীকালে অনেক পরে কিনি, এর পেছনে অনেকটা ইতিহাস আছে। তার কারণ আমার লাভ ম্যারেজ, আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম, এসে আমি বিয়ে করেছিলাম, প্রচুর স্ট্রাগলের লাইফ ছিল আমার। তো যাই হোক, কিনে হয়ে ওঠা হয়নি আর। মানে 2014 সালে সম্ভবত আমি ফার্স্ট আমার নিজের বাইক কিনি, যেটা ছিল হিরো গ্ল্যামার। তো এই গাড়িটা, আর আমার গাড়ির প্রতি একটা ভালোবাসা বললাম না, তো ওই যে অনেকে গাড়ি কেনে বেচে, আমার এরকম ব্যাপার ছিল না। আমি গাড়ি চালাতাম কিন্তু গাড়ির যত্নটাও করতাম। তো আমার 10 বছর আমি ওই গাড়িটা আমি ইউজ করেছিলাম। এবং আমার মেয়ে এখনো বলে, ইভেন মেয়ের কথা কি বলবো, আমি নিজেও কিন্তু এখনো পর্যন্ত কোথাও আমার ওই গ্ল্যামারের প্রতি একটা এখনো ভালোবাসা রয়েই গেছে। মানে আমার ওই পুরোনো গাড়িটা এখনো আমি চোখ বুজালে দেখতে পাই।
ঠিক মানে আছে, গাড়িকে তুমি সেল করে দিয়েছো? গাড়িটা আমি সেল করে দিয়েছি একটাই কারণে, আমি সেল হয়তো করতাম না, কারণ আমার রাখার জায়গা নেই। আচ্ছা রাখার জায়গা থাকলে গাড়িটা আমি সেল করতাম না, মানে রাখার অপশনের কারণের জন্য আমি ওটা বাধ্য হয়েছি সেল করতে। আচ্ছা। তো রঞ্জুদা, অনেক কিছু তোমার কাছ থেকে শোনাও, খুব ভালো লাগে তোমার সঙ্গে কথা বলে আজকে। আমার এবার একটু বলো যে তোমার রাইডিং প্রথম লং রাইড কোথায় ছিল? আমার ফার্স্ট লং রাইড বলতে দার্জিলিং। ওইটার ব্যাপারে একটু অনেক এক্সপিরিয়েন্সটা বলো। ফার্স্ট দার্জিলিংয়ে আমি যখন সম্ভবত নভেম্বরে আমি দার্জিলিংয়ে গেছিলাম, ওটা 2023-এর নভেম্বর। আচ্ছা মানে আমি ওই যে বললাম আগস্টে পুরুলিয়া, তার মাঝখানে ছোটখাটো একটা দুটো রাইড করেছিলাম, তারপরে ফার্স্ট লং রাইড হচ্ছে দার্জিলিং। তো আমরা দুটো বাইক গেছিল, সবুজদার বাইক আর আমার বাইক। তো আমরা ওই আরে তোমার বলো ওটা বাগডোগরাতে স্টে করেছিলাম। তো আমরা মিরিক হয়ে উঠেছিলাম। আচ্ছা। তো যখন ফার্স্ট, তার আগে পর্যন্ত পুরুলিয়ার পাহাড় আমার চড়া ছিল, কিন্তু দার্জিলিং এর পাহাড়ে এর আগে আমি 4 হুইলারে গেছি অনেকবার, কিন্তু বাইক নিয়ে তো ফার্স্ট। তো এখানে আমার হেল্প করেছিল সবুজদা, তার কারণ আমি প্রথম যখন কয়েকটা প্যাচ উঠেছিলাম, প্রত্যেকটা প্যাচেই ভুল করছিলাম এবং খুব টেনশন হচ্ছিল আর ভয়ও লাগছিল। ইভেন একবার তো আমি একটা গাড়ির সামনেও পড়ে গেছিলাম। তো যেহেতু এই সবুজদা যাকে বলছি এ হচ্ছে এক্স আর্মি, তো ও আমাকে দাঁড়িয়ে বললো যে রঞ্জুদা, আমি লুকিং গ্লাসে তোমাকে দেখলাম। আমি বললাম সবুজদা আমার খুব ভয় লাগছে। আমি ভয় মিন্স কি, মানে আমি বুঝতে পারছি না ব্যাপারটা, কারণ আমি এর আগে ইউটিউব দেখে, আমি যাওয়ার আগে ইউটিউব দেখেছিলাম। তো সবাই বলে, মানে যেটা আমার যেটা এক্সপিরিয়েন্স ছিল যে রাস্তার পাহাড়ে সবসময় মেনটেন করবে যে রাস্তার 50% যে গাড়িগুলো আসছে তাদের জন্য ছেড়ে রেখে তোমাকে যেতে হবে। কিন্তু যখন আমি প্যাচগুলো নিচ্ছিলাম, তখন আমি সেইভাবেই প্যাচগুলো নিতে গিয়ে আমি দেখছিলাম যে আমি বাঁদিকের যে প্যাচগুলো, আমি বাঁদিকের গাড়ি আসছে কিনা দেখতে পাচ্ছি না এবং সাইডে চলে যাচ্ছি। তো তখন আমাকে হেল্প করেছিল সবুজদা। এটা আমি বলতে চাই সবারই এই হেল্পটা হবে, যে যখনই পাহাড়ি কোনো রাস্তায় যখনই তুমি প্যাচগুলো নেবে, তো সেই প্যাচগুলো নেওয়ার আগে কিছুটা আগে থেকে তুমি তোমার সাইড ছেড়ে বেরিয়ে আসো, ডান দিকে চাপো। তাহলে ডান দিকে চাপলে তোমার ক্লিয়ারেন্সটা অনেকটা বেশি পাচ্ছ এবং স্পেসটাও পাচ্ছ তুমি ঘোরাতে। তুমি যখন প্যাচটা ঘোরাচ্ছ তখন আবার তুমি তোমার সাইডে চলে আসছো, বা অপোজিট সাইড দিয়ে কোনো গাড়ি আইলে তুমি দেখে নিতে পারছো, তুমি সাইডে চলে যেতে পারছো। এটা একটা দারুণ, মানে ও আমাকে বলেছিল। এই এক্সপিরিয়েন্সটার পরে আমার আর পাহাড়ে কোনো প্রবলেম হয়নি। তারপরে খুব ইজিলি চালিয়েছিলাম, মানে ও আমাকে বলেছিল। তারপরে আমরা মিরিক পৌঁছালাম, মিরিক থেকে বেরিয়ে আমার আর টোটাল পাহাড়ে কোনো প্রবলেম হয়নি। তো এটা আমার ফার্স্ট জায়গায় মানে রাইড ছিল লং। আর সেকেন্ড লং রাইড ছিল মেঘালয়। আচ্ছা। সেটা আমরা গেছিলাম 2024-এর ফেব্রুয়ারিতে আমি মেঘালয়ে গেছিলাম। সেটাও আমাদের 3টে বাইক গেছিল আর কয়েকটা বন্ধু, ওরা মেঘালয় থেকে, এই গৌহাটি থেকে 4 হুইলার, ওরা ট্রেনে গেছিল, গৌহাটি থেকে ওরা বাইক কারে গেছিল। তো রায়গঞ্জের একটা বন্ধু ছিল রাজা, আর আমার এখানের আর একটা বন্ধু অমিত। আমরা এই 3টে বাইক গেছিলাম। তো মেঘালয়তে খুব সুন্দর ঘুরেছি। মেঘালয়ের রাস্তা তো অসাধারণ, খুবই ভালো। তো মেঘালয় ট্রিপটাও খুব ভালো ছিল, খুব এনজয় করেছি। কিন্তু মেঘালয়ের একটা ঘটনা আছে, যে ঘটনাটা মানে আমি একটু ভয় পেয়েছিলাম। বলো একটু, তাহলে খুব ইন্টারেস্টিং লাগছে। সেটা হচ্ছে এখন যেটা মানে চেরাপুঞ্জি, যেটার বর্তমান নাম সম্ভবত সুয়ারা না কি এরকম হবে। তো আমরা ওখানে অনেক রাত্রেই ঢুকেছিলাম, এই কারণেই ওখানে আমাদের হোমস্টেটা খুঁজতে একটু লেট হয়েছিল। যে আমরা ভেবেছিলাম চেরাপুঞ্জি থেকে একটা স্পট আছে যেটা ডবল টেকার, রুট ব্রিজ বলে অনেকে। তো এই রুট ব্রিজটা যাতে কাছে হবে এরকম একটা হোমস্টে আমরা খুঁজতে আমাদের একটু লেট হয়ে গেছিলো। তো যথারীতি আমরা পেয়েও গেছিলাম। ওখান থেকে ম্যাক্স টু ম্যাক্স 20-25 মিনিটের ডিস্টেন্সে আমরা একটা হোমস্টে পেয়েছিলাম। তো ওখানে রাত্রে ছিলাম, খুবই সুন্দর, রাত্রে খুব এনজয় করলাম। তো দেন পরের দিন সকালবেলায় যখন আমরা সব রেডি হয়ে বেরোচ্ছি, তো ওখান থেকে যেহেতু ওই রুট ব্রিজটায় নামতে গেলে 3000 সিঁড়ি, পাহাড়ি সিঁড়ি ভেঙে নামতে হয়। তো যার জন্য আমরা কাছে খুঁজছিলাম, এই কারণে যে আমরা রাইডিং গিয়ারটা অত ক্যারি করবো না, কাছাকাছি 15-20 মিনিটের রাস্তা আমরা এমনি বেরিয়ে।
তো আমরা পরের দিন সকালে যখন ওরা আমাদের আর যে 4টে বন্ধু গেছিল, ওরা গাড়িতে উঠতে একটু লেট করছে, তো আমরা রেডি হয়ে বসে আছি। আমরা প্যান্ট, নর্মাল জিন্সের প্যান্ট পরেছিলাম, পায়ের গিয়ার কেউ পরিনি। তো রাইডিং জ্যাকেটটা মানে মনের খেয়ালে যে কি পরবো, চলো রাইডিং জ্যাকেটটা পরেই নি। তো রাইডিং জ্যাকেটটাই শুধু পরা ছিল, গ্লাভস ছিল। তো আমরা দাঁড়িয়ে, ওরা লেট করছে বলে আমরা বললাম তাহলে তোরা আয়, আমরা একটু আগিয়ে যাই। তো আমাদের কিছুটা আগাতেই আমাদের যে লিড করছিল, তার নাম রাজা। ওর ভুলটা হয়েছে, ও সিঙ্গেল টেকার, আমাদের ওই যে স্পটটা আগে সিঙ্গেল টেকার আসে, পরে ডবল টেকার, কিন্তু ও গুগল ম্যাপে ডাইরেক্ট ডবল টেকার লোকেশনটা দিয়েছিল। তো ডবল টেকার লোকেশন দেওয়াতে আমাদের রাস্তাটা কিছুটা আসার পরে রাইট সাইড নিতে বলে, এবং আমরা রাইট সাইড নিয়ে যে জায়গাটা দিয়ে মানে কিছুটা যাওয়ার পরে টারম্যাক, বেশ সুন্দর রাস্তা, যাওয়ার পরে একটা অফ রোডিং রাস্তায় নামিয়ে দেয়। তো সেই রাস্তাটা দিয়ে যেতে যেতে মানে আমরা পরে বুঝতে পারলাম পুরো রং সাইডে, মানে উল্টো সাইডের পাহাড়ে, মানে রুট ব্রিজটা যেখানে আছে আমাদের যেতে গেলে যেখান দিয়ে 30 মিনিটের বা 20-25 মিনিটের রাস্তা, সেটা না গিয়ে আমরা পুরো ডান দিক দিয়ে পুরো অফ রোডিং করে প্রায় 1.5 ঘন্টার অফ রোডিং ছিল। এবং জনমানব মানে শূন্য বলা যেতে পারে, কাউকে যে জিজ্ঞাসা করব তারও কোনো উপায় নেই। ইভেন আমাদের লোকেশনও, এই টাওয়ারও আর ছিল না। তো আমরা ওই রুট দেখে পৌঁছাতে যাকেই জিজ্ঞাসা করছি, না ইংলিশ বোঝে, না বাংলা, হিন্দি, কিছুই বোঝে না। ওদের যে ট্রাইবেল ভাষা ওটাই জানে, বাট ওই একটা কথা বুঝতে পারছে যে রুট ব্রিজ, ডবল টেকার। তো ওরা শুধু সোজাই দেখিয়ে দিচ্ছে রাস্তা। তো যাই হোক, 1.5 ঘন্টার জার্নি করার পরে আমরা যেখানে গিয়ে পৌঁছালাম, সত্যি ওখান থেকে নামা যায় ডবল টেকারে, কিন্তু সিঙ্গেল টেকারটা ওই দিক দিয়ে নামলেই পড়ে। তো আমরা অনেক হিলের পরে উঠে বন্ধুদেরকে ফোন করলাম, একটু হালকা টাওয়ার এলো। তো বললো আমরা তো মানে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে আছি, তোরা আসবি তারপরে আমরা নামবো, তো তোরা কোথায়? তো ওদেরকে বললাম যে দেখ ভাই, আমরা উল্টো দিকে ভুলবশত চলে এসেছি, এখন তো আর কিছু করার নেই, তোরা ওই দিক দিয়ে নাম, আমরা এই দিক দিয়ে নামি। তো যথারীতি আমরা তখন বাজে অলরেডি দেরিও হয়ে গেছিলো, 12:30 সাড়ে 12টা এরকম বেজে গেছিলো। তো তখন আমাদের পক্ষে ঘুরে ওখানে আসা সম্ভব ছিল না, তাহলে আমরা নামতে পারতাম না। তো ওখান থেকে নামতে গিয়ে দেখছি যে রুট ব্রিজ নামতে গেলে সবাই জানে, সবাই এটাই করে, 3000 সিঁড়ি ভেঙে নামে। তো আমরা ওখান থেকে নেমেছিলাম 7000 সিঁড়ি ভেঙে, মানে পুরো পাহাড়ি সিঁড়ি, 7000 সিঁড়ি ভেঙে নেমে আবার 7000 সিঁড়ি ভেঙে ওঠা সত্যি খুব চাপের। তো আমি ওঠাতে ভয় পাইনি, আমার ভয়টা যেটা লেগেছিল, তার আগে আমার একবার গাড়ির টায়ার পাঞ্চার হয়েছিল। তো এই যে অফ রোডিংটা আর সন্ধে হয়ে গেছিল, তো আমার ভয়টা লেগেছিল এখানে যে যদি আমার টায়ার আবার পাঞ্চার হয়ে যায়। তো মাথার মধ্যে এটা একটা খুব কাজ করছিল। তো আমি এটা সবাইকে বলতে চাই যে মানে গাড়ির রাইডে বেরোলে এভরিথিং, মানে গিয়ার্স তো তোমরা সবাই পড়বেই, সঙ্গে কিন্তু গাড়ির টুকটাক কাজ এবং বিশেষ করে পাঞ্চার কিট কিন্তু সঙ্গে অবশ্যই রেখো। কারণ আমি মেঘালয়তে গিয়ে খুব প্রবলেমে পড়েছিলাম, দুবার আমার লিক হয়েছিল। তো এই টেনশনটা আমার খুব কাজ করছিল, এবং এতটাই অফ রোড তখন ছিল, জানি না এখন রাস্তাটা কেমন হয়েছে, ভালো হয়ে যেতেই পারে। আমার একটু টেনশনই হচ্ছিল, কি জানি পৌঁছাতে পারবো। তো যেহেতু তখন আমার প্রথম রাইড, তো যাই হোক আমরা ওখান থেকে যখন উঠেছিলাম, মানে ওই 7000 সিঁড়ি ভেঙে নেমে ওদের সাথে মিট হয়েছিল, ওরা ওই দিক দিয়ে উঠে গেছে, আমরা আবার এদিক দিয়ে উঠে যখন গেছিলাম তখন সন্ধে হয়ে গেছিল। ভয় লাগার কারণ হচ্ছে এই আরো একটা, মানে সন্ধেবেলা অন্ধকারে আমার একটু, তো মানে রাত্রে আমি সবসময় অ্যাভয়েড করি, রাতে রাইড করাটা আমি একটু অ্যাভয়েড করি, বাট আমি এখনো পর্যন্ত দেখেছি প্রত্যেকটা জায়গায়, যতই আমি অ্যাভয়েড করি না কেন, রাত একটু হয়, 7টা-8টা হয় ম্যাক্সিমাম, তারপরে রাইড না করাটাই চেষ্টা করি। তো মেঘালয়তেও আমাদের বেশ কিছু, মানে প্রায় প্রতিদিনই কম বেশি নাইট রাইড হয়েছে, এই 7টা, 7:30, 8টা এই পর্যন্ত নাইট রাইড হয়েছে। তো পরবর্তীকালে এসে আসলে এক্সপেরিয়েন্স তো মানে যত এখনো আমার মনে হয় যত দিন যায় ততই শিখি আমি, প্রত্যেকটা রাইডে গিয়ে নতুন এক্সপেরিয়েন্স হয়, নতুন শিখি। তো নাইট রাইড পরবর্তীকালে আমার করতেই হয়েছে। আমরা আরসিবির সাথে যে উড়িষ্যাতে গেছিলাম সীতাকুণ্ড, সেখানেও আমরা প্রায় 12:30-1টার দিকে বেরিয়েছিলাম।
তো যদি প্রপার গাইডেন্স থাকে নাইট রাইডে কোনো অসুবিধা হয় না। তো আমরা সীতাকুণ্ড গেছিলাম প্রায় 12:30 একটায় বাড়ি থেকে বেরিয়েছিলাম। আমরা মিট আপ করেছিলাম তোমার ধুলাগড় টোল। তো বেরোতে বেরোতে 3:30 4টে বেজে গেছিলো, বাট অসুবিধা হয়নি। মানে ওদের তো বিশাল একটা বড় কমিউনিটি, ওখান থেকে সত্যি অনেক কিছু শিখেছি আমরা। তো আর একটা মেনলি পাহাড়ে চেষ্টা করা উচিত সবসময়ের জন্য, এটা আমার জাস্ট একদম পার্সোনাল ওপিনিয়ন, যে পাহাড়ে রাত্রে নাইটে রাইড না করাটাই বেটার। পাহাড়ে আমি অ্যাকসেপ্ট করবো যে রাত্রিবেলা রাইড কেউ করতে চায় না, আর পাহাড়ে তুমি অ্যালাউড হবে না। মানে একটা সার্টেন, দার্জিলিং এও তুমি যদি যাও না, 7টার পরে 8টার পরে রাইড করতে কাউকে দেয় না, জেনারেলি আটকে দেয়। ঠিক আছে, তার পিছনে বেসিক রিজন আছে, তুমি রাত্রিবেলা ভিজিবিলিটি তুমি পাচ্ছ না। পাহাড়ে তো তোমার স্ট্রিট লাইট কিছু থাকে না, তুমি বুঝতে পারো না কোন টার্নিং এ কি রয়েছে। ঠিক আছে, তো এইটা একটা প্রবলেম। বাট তুমি যদি সমতল ভূমিতে যদি থাকো, যদি আমাদের ল্যান্ডে থাকো, এখান থেকে পুরী যাচ্ছ, উড়িষ্যা যাচ্ছ, পুরুলিয়া যাচ্ছ, তুমি রাত্রিবেলা যেতে পারো। তার জন্য তোমাকে কিছু রুলস এন্ড রেগুলেশনস ফলো করতে হবে। এক্স্যাক্টলি, বেসিক রুলস এন্ড রেগুলেশনস ফলো যদি করো, তোমার রাইড এমনি সেফ থাকবে। এক্স্যাক্টলি আমারও সেটাই মনে হয়েছে। তো যেরকম আমাদের আমি ডিসেম্বরে, মানে 2024-এর ডিসেম্বরে আমাদের সিকিমের একটা রাইড প্ল্যান করেছিলাম কয়েকজন মিলে, কোনো ক্লাবের না, যে 2-3 জন বন্ধু, 3টে বা ম্যাক্স টু ম্যাক্স 4টে বাইক হবে। তো সিকিমের প্রথমে আমি ঠিক করেছিলাম যে পেলিং যাব, দেন পেলিং থেকে গ্যাংটক হয়ে আমরা ইস্ট হয়ে নামবো। তো এটা একটা প্ল্যান ছিল। তো এনিহাউ কোনো কারণের জন্য আমরা যাদেরকে ডিসাইড করেছিলাম তারা অন্য কাজের জন্য যেতে পারে। তো সেক্ষেত্রে আমার মিসেস আর আমি এই ট্রিপটাই যাব ভেবেছিলাম। তো মিসেস বললো যে ঠিক আছে, কেউ যখন যেতে পারছে না, চলো সোলো রাইড করি। তো পাহাড়ে এর আগে সোলো রাইড আমি করিনি। আর সোলো রাইড, আমি সত্যি কথা বলতে কি, সোলো রাইডের কোনো এক্সপিরিয়েন্স আমার নেই, কারণ আমি সোলো রাইড করিনি কোনোদিন। তো যাই হোক, মিসেস বললো, আর ওই আমার মানে এই রাইড থেকে শুরু করে এভরিথিং ও আমাকে খুব মানে হেল্প করে। মানে এটা মানে অনস্বীকার্য, ও মানে আমার মিসেসের জন্যই আমার এই রাইড করতে পারা বা এভরিথিং সব কিছু। তো যাই হোক, ওর কথাতে রাজি হয়ে আমরা ভেবেছিলাম যে ঠিক আছে চলো ডিসেম্বরের মেবি 17 তারিখ দিন ঠিক করেছিলাম বেরোবো। এরকম সময় আর একজন দিব্যেন্দু বলে, ও আমাদের সাথে কন্ট্যাক্ট করে যে রঞ্জুদা, আমরাও সিকিম যেতে চাই, তো তোমরা কোন সাইড যাচ্ছ? তো আমরা বললাম এই সাইডে যাচ্ছি। তো ও তখন বললো যে আমার খুব ইচ্ছা নর্থ সিকিম যাওয়ার। তো আমি বললাম দেখো, নর্থ সিকিম তো শুধু লাচেন খুলেছে, এই লাচুং খুলেছে, লাচেন তখনও খোলেনি। তো বললো হ্যাঁ আমি ফোন করেছিলাম, ওরা খোলেনি বলেছে, কিন্তু খুলে দিতে পারে, বললো প্রতিদিন আপডেট নিতে খুলে দিতে পারে। আমি বললাম দেখো, আমি এরকম ভাবে এই রাইডটা, সত্যি কথা বলতে কি, পাহাড়ে আমি আমার মিসেসকে নিয়ে যাব এই ফার্স্ট। তো আমি ভেবেছিলাম যে একটা খুব কমফোর্ট রাইড করব। তো যাই হোক, ওরা আমাদের সাথে অ্যাড হয়। আমরা একসাথে এখান থেকে 17 তারিখ বেরিয়েছিলাম। 18 তারিখ আমরা তোমার শিলিগুড়িতে স্টে করেছিলাম। 18 তারিখ, ও সরি, আমরা 16 তারিখ বেরিয়েছিলাম। 17 তারিখই বেরিয়েছিলাম। 17 তারিখ রাতে আমরা শিলিগুড়ি স্টে করি। 18 তারিখ আমরা ওখানে গিয়ে ডিসাইড করি যে ওখানে খুলে গেছে। তো পারমিট তার আগেই আমরা আগেই জেনে গেছিলাম যে লাচুং লাচেন দুটোই খুলে গেছে। পারমিট সব করেছিলাম। আমাদের ট্রিপটা ছিল ফার্স্ট আমরা তোমার লাচেন যাব, দেন লাচেন থেকে লাচুং হয়ে আমরা ইস্ট হয়ে নামবো। তো এখানে একটা কথা বলি, মানে হয়তো এই ট্রিপটা করার আগে আমাদের আরও এক্সপিরিয়েন্সের দরকার ছিল, বাট আমরা এখানেও একটা হঠকারী হয়ে বেরিয়ে পড়েছিলাম। আমরা মাঙ্গান হয়ে উঠবো ডিসাইড করি। তো আমরা যেদিন শিলিগুড়ি স্টে করি, সেদিন আমাদের কাছে একটা ইনফরমেশান আসে যে মাঙ্গানের পরে ওই নাগা ভিলেজে 10টা অবধি
এন্ট্রি করতে দিচ্ছে, 10টার পর থেকে বিকেল 4টে পর্যন্ত এন্ট্রি স্টপ করছে, ওদের কাজ হচ্ছে, দেন তারপরে আবার খুলে দিচ্ছে। তো তখন আমরা ওখান থেকে লাচেনে যে হোটেলটা আমরা কথা বলেছিলাম তাদেরকে ফোন করলাম, ওরা বাঙালি ছিল। তো ওই দিদি আমাকে বললেন যে ভাই তোমরা কোনোভাবেই 4টের পরে রিস্ক নিও না, যদি তোমরা 10টার মধ্যে ঢুকতে পারো দেন এসো, আদারওয়াইজ এসো না, রাস্তা কিন্তু খুবই বাজে। তো আমরা সেদিন খুব ভোরবেলায় ওখান থেকে বেরোই, শিলিগুড়ি থেকে 5টার সময় বেরিয়ে পড়েছিলাম। 5টার সময় বেরিয়ে আমরা মাঙ্গান 12টার মধ্যে পৌঁছে গেছিলাম। তো মাঙ্গান পৌঁছানোর প্রায় 15 কিলোমিটার আগে থেকে রাস্তা খুব খারাপ ছিল, মানে জল কাদা, খুবই খারাপ, মানে আমার অভিজ্ঞতাতে তখনও পর্যন্ত খুবই খারাপ। তো মাঙ্গানে গিয়ে আমরা যখন পারমিট নিচ্ছি, ওই ছেলেটার নাম ছিল রাজু, তো বললো যে भैया आप लोग थोड़ा लंच कर लीजिए, हम रेडी करके दे रहे हैं। तो लंच फांच করে এসে ওকে বললাম যে भैया ये रास्ता तो बहुत खराब है। तो তখন বললো भैया ये तो ट्रेलर है, फिल्म अभी बाकी है, ऊपर जाइए, सिर्फ नीचे मत देखिएगा। তো তখনও ওর কথাটা শুনে অতটা ভয় পাইনি যে খারাপ কতটা খারাপ হতে পারে, যে আমরা এলাম এই রাস্তা দিয়ে, তো এলাম, এর থেকে আর কত খারাপ হবে। এবং আমার তখন ধারণাটা ছিল যে আমরা এখান থেকে 1:30টার মধ্যে যদি গাড়ি স্টার্ট করি, ওখান থেকে মেবি 40 কিলোমিটার এরকম কিছু হবে লাচেন, তো আমরা বিকাল পৌঁছে যাব। তো তারপর ওখান থেকে তেল ফেল ভরে নিয়ে আমরা গাড়ি স্টার্ট করার পরে 2-5-10 কিলোমিটার খুব ভালো রাস্তায় টারম্যাক ছিল, দেন খারাপ রাস্তা শুরু হলো। তো খারাপ রাস্তা শুরু মানে আমার লাইফের এখনো পর্যন্ত ওইটাই সেরা, মানে অফরোডিং ছিল, খুবই খারাপ রাস্তা। এবং আমার তো অফরোডিং গাড়ি না, আমি মিটিওর গাড়ি ইউজ করি, 350 মিটিওর। এবং গাড়িতে আমার আরও একটা যেটা মানে এটা অনভিজ্ঞতার কারণের জন্য আমার টেল ব্যাগ ছিল, শ্যাটেল ব্যাগ থাকলে হয়তো আরও অনেকটা আমি বেনিফিট পেতাম। তো সত্যি খুব প্রবলেম ফেস করতে হয়েছিল আমাকে। এবং আমরা কিছু জায়গায় নাগা ভিলেজ, এবার একটা বলি, আমরা নাগা ভিলেজ 12টার পরেই আমরা ওখান থেকে যখন যাই, তো আমাদের পারমিট যে দিয়েছিল ও বললো যে না, বড় গাড়ি আটকাচ্ছে, ছোট গাড়ি তোমাদের অ্যালাউ করছে। তো আমরা নাগা ভিলেজ দিয়ে বেরিয়ে গেছিলাম। নাগা ভিলেজটাও দেখলাম, সত্যি খুব মানে প্যাথেটিক একটা ঘটনা ওখানে যেটা ঘটে গেছিল। তো কিছুটা যাওয়ার পরে আমাদের ওই রাস্তা কভার করতে গিয়ে আমাদের সন্দেহ হয়ে গেছিল, এবং এমন রাস্তা দিয়ে আমাদেরকে ঘুরিয়ে, মানে রাস্তা এটা খারাপ, এদিক দিয়ে যান, ওদিক দিয়ে যান। এবং ওখানকার স্থানীয় যাদেরকেই জিজ্ঞাসা করছি বলছে রাস্তা ঠিকঠাকই, হ্যাঁ আপ যাইয়ে, ওদের হিসাবে ওটা ঠিকঠাক। কিন্তু ওই ঠিকঠাক রাস্তাটা যে এতটা ভয়ানক এবং এতটা মারাত্মক ছিল, রাস্তাটা হয়তো অনেকেই বলবে যে অফরোডিং চাই এবং অফরোডিংকে এনজয় করি, বাট আমার যেহেতু আমার মিসেসের কিছু মানে মিসেসকে নিয়ে আমি ফার্স্ট রাইডে যাচ্ছি, আর আমার মিসেস অফরোড, ওর অতটা অফরোড বা ভালো রোড অতটা ধারণার মানে ছিল না, বাট ওকে নিয়ে আমি বেশি ভয় পাচ্ছিলাম, বাট ও ব্যাপারটা পুরো এনজয় করেছে। তো রাস্তাটা এমন জায়গায় একটা মানে দু জায়গাতে আমার এই প্রথম কোনো রাইডে গিয়ে আমি বাইক পড়ে যায় মিনস আমি ব্যালেন্স, ন্যাচারালি 200 কেজির উপরে গাড়ির ওয়েট, তারপরে লাগেজ, তারপরে পেছনে পিলিয়ন, তো বোল্ডার, বড় বোল্ডার, গাড়ি পড়ে যায়। তো গাড়ি তোলার জন্য এমন একজনকে পাইনি, আর আমার সঙ্গে যে ছিল তার হিমালয়, সে আমার আগে চলে গেছে কিছুটা, যদিও কিছু জায়গায় টাওয়ার থাকছিল না। এবার ও হয়তো কোনো প্যাচ আগে নিয়ে নিয়েছে, আমার গাড়ি পড়ে গেছে। তো সেই সব সিচুয়েশনে গাড়ি তুলতে হয়েছে আমাকে, তুলে আবার যেতে হয়েছে। তো মানে সত্যি খুব টাফ জার্নি ছিল আমার কাছে নর্থ সিকিমটা। তো একটা জায়গায়, এবং যখন সন্ধে হয়ে যায় এবং দেখছি রাস্তা তৈরি হচ্ছে, শুধু রাস্তা তৈরি হচ্ছে না, শুধু পাথর, বড় পাথর, মানে গাড়িটা ওর ওপর দিয়ে যাচ্ছে, গাড়িটা এরকম দুলছে, আর সাইডে কয়েক হাজার ফিটের খাদ। আর সন্ধে হয়ে গেছে, 5টা 5:30তেই তো সন্ধে হয়ে যায়, 5টার মধ্যে। তো আমার বাড়িতে, আমি এখানে একটুখানি বলি, আমার একটাই মেয়ে, তো এই প্রথম মেয়েকে একা রেখে আমি আর আমার মিসেস বেরিয়েছিলাম। তো এটা আমার একান্তই আমার কথা বলছি, মানে আমার তখন এমন একটা সিচুয়েশন, আমার সত্যি মনে হচ্ছিল যে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, মনের জোর
সবকিছুই অবভিয়াসলি বলি, এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। মনের জোর তো ছিলই, না হলে আমি পৌঁছাতে পারতাম না, মনের জোর রাখতে হবেই। তো আমার মনে হচ্ছিল কি জানি আমি বাড়ি ফিরতে পারবো তো, মানে এমন এমন জায়গা দিয়ে। আমি পরে যারা গেছে নর্থ সিকিম তাদেরকে আমি দেখেছি যে রাস্তা কিন্তু যদি ডিকচু হয়ে কেউ যায় তাহলে কিন্তু আমার এই রাস্তাটা পাবে না। কিন্তু মাঙ্গান দিয়ে আমরা যে রাস্তা দিয়ে গেছিলাম, এবং মাঙ্গান থেকে কিছু কিছু রাস্তা ঘুরিয়ে যে জায়গা দিয়ে একেবারেই অফ রোড এবং একেবারেই অফবিট, যেখানে একটা লোকও পাইনি আমি গাড়ি তোলার জন্য। তো আমার দুবার গাড়ি পড়েছিল, গাড়ি তুলতে হয়েছে, একাই তুলেছি, একাই মিসেস হেল্প করেছে। তো এটা সত্যি আমার এখনো পর্যন্ত আমার লাইফে সেরা অ্যাডভেঞ্চার বলা যেতে পারে। এবং আমরা লাচেনে গিয়ে যখন পৌঁছাই তো 7টা বেজে গেছিল। তো এমন এমন এক একটা সিচুয়েশন এসছে যে আর পাচ্ছি না, একটু দাঁড়িয়ে নি। যেখানেই দাঁড়াচ্ছি অনেক পর পর হয়তো কোনো 4 হুইলার আসছে, সে এসে বলছে ভাইয়া ইয়া মাত রুকিয়ে পাথর গিরাইগা। তো খুব একটা ভয় মিশ্রিত একটা আনন্দ বা ভয়, একটা সেই সময় আনন্দ বলবো না, খুবই একটা ভয় ব্যাপারটা কাজ করছে, ফ্রাস্ট্রেশন একটা ছিলই। তো যাই হোক পৌঁছে গেছিলাম ওখানে। দেন পরের দিনের আর একটা ইন্টারেস্টিং ঘটনা যেটা আমাদের সাথে হয়েছিল, আমরা পরের দিন হোটেল থেকে বললো যে না দাদা রাস্তা এখান থেকে ভালোই আছে, লাচেন থেকে 2.5 কিলোমিটার রাস্তা খুবই বাজে, তারপর থেকে পুরো টারম্যাক। তো ওই 2.5 কিলোমিটার রাস্তা সত্যি খুব মারাত্মক বাজে ছিল। তো ওই 2.5 কিলোমিটার রাস্তা আমরা পার করে নিয়েছি, কোনো অসুবিধা হয়নি। আমরা ফার্স্ট মেবি আমার এই মুহূর্তে মনে আসছে না, আমরা যেখানে ব্রেকফাস্ট করেছিলাম আর্মি ক্যাম্প, ফার্স্ট যেখানে আমাদের পারমিট শো করতে হয়েছিল লাচেনের পরে গুরুদম্বা যাওয়ার জন্য। তো আমাদের পারমিট শো করার পরে আমরা ওখান থেকে বেরিয়ে, আমার সঙ্গে যে ছেলেটা ছিল ওখানে আমাদের কারো টাওয়ার কাজ করছিল না, কোনো ফোনেরই টাওয়ার ছিল না। তো ওখানে গিয়ে আমি আবার রাস্তা ভুল করে গুরুদম্বা ডান দিকে না গিয়ে একটা গাড়ির পেছন সোজা বেরিয়ে যাই। তো আমার পেছনে যে ছিল ও কোনো কারণের জন্য বললো যে দাদা তুমি যাও, আমি তোমাকে ধরে নেব। তো ও ন্যাচারালি গুরুদম্বার রাস্তার দিকে গেছে, আর আমি সোজা কালাপাথরের রাস্তা ধরে নিয়েছি। আর কালাপাথরের রাস্তা তো আরো পুরো ন্যাড়া রাস্তা, আরো খতরনাক, বাট অসুবিধা হয়নি। কিন্তু অসুবিধাটা হয়েছে সেটা হচ্ছে ওখানে ব্ল্যাক আইস। আমি ব্ল্যাক আইসের কথা এর আগে খুব শুনেছি, কিন্তু ব্ল্যাক আইস ফেস এই ফার্স্ট করছি। তো আমার মনে হয় এরকম সিচুয়েশনে যদি অভিজ্ঞতা সম্পন্ন কোনো রাইডার থাকে তো আমার মনে হয় আরো ইজি হতো ব্যাপারটা, বাট আমাকে রাস্তাতেই শিখতে হয়েছে। তো আমি অনেকগুলো ব্ল্যাক আইস পার করেই আমি কালাপাথর পৌঁছে গেছি, কোনো গাড়ি ছিল না, আমি ভাবছি আমি সঠিক যাচ্ছি। কিন্তু আমি এর আগে গুরুদম্বা গেছি 4 হুইলারে, কোথাও একটা গিয়ে মনে হচ্ছে যে রাস্তাটা তো এরকম ছিল না, কারণ সেবার আমি কালাপাথর যাইনি, শুধু গুরুদম্বা গেছিলাম। তো ন্যাচারালি একটা প্যাচ নিতে গিয়ে ওখানেও আমার গাড়িটা ব্যালেন্স না রাখতে পেরে, মানে দাঁড়ানো গাড়ি ব্যালেন্স না রাখতে পেরে গাড়িটা কাত হয়ে যায়। তো ব্ল্যাক আইস ছিল তখন? না, ব্ল্যাক আইস পার করে গেছে, ওখানে ব্ল্যাক আইস ছিল না, প্যাচ ছিল। আচ্ছা। তো ওখানে একটা কেসটা হয়েছে, মানে ওখানেও আমি 2বার পড়েছি। তো ওই যখন গাড়িটা কাত হয়ে যায়, ওই গাড়িটা আমি যতবার তুলতে যাচ্ছি, গাড়িটা তুলতে যাওয়ার সময় গাড়িটা পিছিয়ে আসছে। আর এই যে প্যাচটা ছিল, প্যাচটার পেছনেই ছিল খাদ, একদম ডাইরেক্ট খাদ, মানে 3 থেকে 4 হাত দূর হবে খাদটা। আর 2 সাইডে পাহাড় আছে, কিন্তু এই প্যাচটা নেওয়ার এইখানটায় খাদটা। তো আমি গাড়িটা তুলতে যাচ্ছি ততবার গাড়ি পিছিয়ে যাচ্ছে। ওই সময়টাই কিন্তু আমার খুব টেনশন হয়েছিল। তো যাই হোক তখন ওই পেছনে একটা বড় একটা পাথর দিয়ে মিসেস একটু ঠেলা দিল, গাড়িটা তুলে আমরা আরো কিছুটা এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পরে যখন একটা গাড়ি পেলাম, জিজ্ঞাসা করলাম যে ভাইয়া গুরুদম্বা কা রাস্তা ইধার হ্যায়। তো তখন ও বলল যে আপনারা তো ভুল রাস্তায় চলে এসেছেন, গুরুদম্বা পুরো উল্টো দিকে। তো যাই হোক এসেই পড়েছি যখন, কালাপাথরটা ঘোরাও হয়ে গেছিল। ঘুরে আমরা যে ব্ল্যাক আইস গুলো পার করেছি, সেই ব্ল্যাক আইস একটা বেশ লম্বা একটা ব্ল্যাক আইস পার করতে গিয়ে মানে মুহূর্তের একটা ভুল, তারপর থেকে ওই একবার পড়া ওইটাই হয়তো অভিজ্ঞতা বলে, মানে একবারই পড়েছিলাম আমি, ব্ল্যাক আইসটা পুরো কভার করে এসে লাস্ট যেটা হয় আমার যেটা মনে হয়েছে, পরের বার আমি ব্ল্যাক আইস গুলো পার করেছি আমি ব্রেক থেকে হাত সরিয়ে নিয়েছি পুরো। তার কারণ গাড়িটা যখনই এই যে দুলছে, আমাদের ন্যাচারালি হয়তো আনকনসিয়াস মাইন্ডে আমরা ব্রেকে পা দিয়ে দিই, আর ব্রেকে পা দেওয়া মানে পেছন থেকে মানে আমার নিচ থেকে গাড়িটা বেরিয়ে যাবে। তো সেই জন্য ওই ব্ল্যাক আইসে একবারই পড়েছিলাম।
তো পড়ার পরে তারপরে আরো নামার সময়ই পড়েছিলাম, ওঠার সময় পড়িনি। নামার সময় আরো কয়েকটা ব্ল্যাক আইস পার করেছি, আর অসুবিধা হয়নি। দেন আমরা গুরুদম্বা আসি। গুরুদম্বাটা খুব ভালোই এক্সপ্লোর করে ওখান থেকে আমরা আবার ফিরে এসেছি। তো লাচুংয়ের রাস্তাতে অসুবিধা হয়নি। গুরুদম্বার রাস্তাটা আমার কাছে হয়তো, জানি না, এখনো ভবিষ্যতে ইচ্ছা আছে অনেকগুলো রাইড করার। তো এখনো পর্যন্ত আমার কাছে সেরা অ্যাডভেঞ্চার হচ্ছে লাচেনের গুরুদম্বা। অনেক কিছু শিখতে পেরেছো, অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু। এবং ভয় মিশ্রিত আনন্দ থেকে শুরু করে এভরিথিং, অনেক কিছুই আমাকে শিখিয়েছে গুরুদম্বার ট্রিপটা। তো নেক্সট এখনো তো রাইড, এবছরে যেরকম রাইড প্ল্যান আছে, আমার একটা খুব ইচ্ছা আছে, জানি না, অরুণাচল যাওয়ার ইচ্ছা আছে। অরুণাচল খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। খুব একটা বেশি অফরোডও আমার মনে হয় না এই মুহূর্তে, কারণ আমি খবরটা নিয়েছি 2018-তে আমি গেছিলাম, ঠিক আছে। তো আমার তো রাস্তা হ্যাঁ না, আমার রিসেন্ট ডিসেম্বর কিংবা জানুয়ারিতে, মেবি ডিসেম্বর নাহলে জানুয়ারিতে হচ্ছে কোনো কেউ একজন আমার পরিচিত করে এসছে, বললো না রোড ওভারঅল ঠিক আছে। ওই এবার জানি না এখন তোমার ওই যেটা তোমার ওই উপরে বুমলা পাস যাওয়ার যে রাস্তাটা পড়ে, তো ওই রাস্তাটা এখন কিরকম আছে জানি না। ওখানে মাধুরী লেক রয়েছে, আচ্ছা, বুমলা পাস রয়েছে, আচ্ছা, ওই রাস্তাটায় তুমি কিন্তু একটু ব্ল্যাক আইস পেতে পারো। আচ্ছা, ঠিক না আছে, আমাকে কারণ ওই জায়গাটা আমি বলছি, ওই জায়গাটার ওয়েদারটা না খুব আনপ্রেডিক্টেবল। আচ্ছা, আমরা গেছিলাম হচ্ছে আমি যে রাইডটা করেছিলাম সেটা অগস্ট কি সেপ্টেম্বর মাসে করেছিলাম। সেটা মোটামুটি ঠান্ডাও না গরমও না। এবার দেখো আমি রাইডটা করেছিলাম হচ্ছে গুয়াহাটি থেকে শুরু করেছিলাম, দিয়ে ভালুকপং হয়ে দিরাং হয়ে উপর উঠে আর কি যাওয়া আর কি। আরেকটা মেন স্পট ভুলে যাচ্ছি যেখানে ওয়ার মেমোরিয়াল রয়েছে, ওই জায়গাটা নামটা আমি ভুলে যাচ্ছি, যেখানে তোমার মনেস্ট্রিও রয়েছে আর কি। ঠিক আছে, অরুণাচল যে মনেস্ট্রিটা, এরকম নাম করা মনেস্ট্রি আছে, ওখানেও গিয়েছিলাম। তো এই এই রাস্তাগুলো খুব ভালো, দিরাং টিরাংয়ের যে রাস্তা আছে, বমডিলার রাস্তা আছে, এগুলো খুব ভালো। যখন পারমিট তোমাকে করতে হবে বুমলা পাস যাওয়ার জন্য, ঠিক আছে, বুমলা পাস যাওয়ার জন্য শুধু পারমিটটা করতে হবে। তো আমরা ওইখান থেকে যখন গেছি, বুমলা পাস পৌঁছেছি, বুমলা পাস পৌঁছে ওই বর্ডার দেখেছি, বর্ডার ফর্ডার দেখে যখন ফিরছি আমি, ফেরার পরে হঠাৎ সাডেন চেঞ্জ ওয়েদার হলো, সাথে সাথে স্নোফল চালু হয়ে গেল, ব্ল্যাক আইস জমা শুরু হয়ে গেল রাস্তার মধ্যে। যে কটা রাইডার ছিল দুমদাম পড়েছে, ওখানে কিছু করার নেই। এবার গাড়িও সেইভাবেই চালাবে, কারণ চার চাকাও স্কিড খাবে, তো স্কিড করবে। তো আর পাহাড়ে আমরা কিছু ওই রুলস এন্ড রেগুলেশনস মানি, যে একটা গাড়ি থেকে একটা গাড়ির ডিস্টেন্স অনেকটাই মেনটেন করতে হয়, কারণ দুম করে পড়ে গেলে পিছনে এসে লেগে গেলে তুমি ব্রেক লাগাতে পারবে না। তো হ্যাঁ, এখানে আমি একটা জিনিস শিখেছিলাম যেটা খুব ইম্পর্টেন্ট, যখন এই ব্ল্যাক আইসের গল্পে চলে আসি তখন আমি টায়ারের হাওয়াটা কমিয়ে দিই। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা আমাকে আমি যখন নর্থ সিকিম করি তখন আমার এই বন্ধু, যে সবুজদার কথা বললাম, সবুজদা এই কথাটা আমাকে বলেছিল যে হাওয়াটা কমিয়ে দেবে। তো আমি সেটা প্রথমে আমার মনে ছিল না, বাট আমরা যখন মোটামুটি চুংথাং থেকে আমরা যখন চুংথাং পৌঁছে গেছিলাম, চুংথাং পৌঁছে গিয়ে চুংথাং থেকে লাচেন পুরো রাস্তা নেই, মানে এরকম রাস্তা ছিল সেই সময়, ডিসেম্বরের 19 তারিখ। তো তখন আমার মাথায় এসেছিল, তখন রাত হয়তো রাত না, মানে সন্ধে 6টা 6:30 বাজে, অল্প কিছু রাস্তা বাকি ছিল, তখন গিয়ে আমার ওর কথাটা মাথায় এসেছিল, তখন আমি হাওয়াটা কমিয়েছিলাম। এই জায়গায় আমি বললাম প্রথমে যেটা, যে এক্সপিরিয়েন্স রাইডার থাকলে হয়তো আমি আগে যে দুবার গাড়িটা পড়েছিল আমার ওই গাড়িটা পড়তো না, তার কারণ আমার হাওয়া নর্মালি সমতলে যে হাওয়াটা থাকে ওই হাওয়াটা নিয়েই আমি উঠছি। ঠিক আছে, এই পড়াতে তোমাদের শিখবে না, পড়লে শিখবে না। আমরা বাইক রাইডিং করতে গেলে সবসময় পড়েই শিখি, একদম। আর যখন পড়ে শিখি না, তখন আমাদের কাছে এক্সপিরিয়েন্সটা থাকে আমি কি করে না পড়ি, কি ভুল করেছি। যে যাই হোক, এগুলো তো আস্তে আস্তে এক্সপিরিয়েন্স না হলে হবে না। তুমি এক্সপিরিয়েন্স রাইডারের সঙ্গে থাকলে পর হয়তো তার কথায় তুমি শিখছো, কিন্তু নিজে থেকে যখন তুমি শিখবে সেটা তোমার বেশি গুরুত্বপূর্ণ থাকবে এবং মাথায় থাকবে একদম। আর এই আরেকটা জিনিস বলছি, তোমরা যখন অরুণাচল রাইডটা করো না, তো তখন মানে যে কোনো পাহাড়ে রাইড যখন করবে, একটা নতুন একটা জিনিস এখন ফলো করো, যেটা একটা ট্রেন্ড রয়েছে বা জিনিসটা খুব ভালো লেগেছে আমার, এই জিনিসটা ওই জন্য আমি তোমাকে বলছি। সেটা তুমি যে কোনো পাহাড়ে যখন চালাও না,
একটা দেখো ওয়েট বাইকের বেশি হয়ে যায়, জিনিসপত্র লাগেজ টাগেজ নিয়ে আমাদের বাইকের কিন্তু ওভারঅল ওয়েটটা অনেকটা বেড়ে যায়, যে কারণে ম্যানুভার করতে বা মুভিবিলিটিতে কিন্তু আমার খুব প্রবলেম হয়। কারণ পিছনে পিলিয়ন রয়েছে, আমার সামনে একটা ট্যাঙ্ক ব্যাগ আছে, পিছনে স্যাডেল নিচ্ছি কি টেল ব্যাগ নিচ্ছি, বাইকের ওভারঅল ওয়েটটা বেড়ে গেলে পর তোমার রাইডেও কিন্তু ডিফিকাল্টি হবে। একটা ভালো জিনিস যেটা আমি অনেকেই দেখেছি জিনিসটা করতে, সেটা হচ্ছে তারা একটা রিকভারি ভ্যান একটা বুক করে, আচ্ছা, যেখানে তুমি সব লাগেজ তুলে দেবে, জাস্ট তোমার নেসেসারি যে জিনিসপত্রগুলো লাগবে, মানে একটা বাইক দাঁড় করালে শুধু ট্যাঙ্ক ব্যাগের মধ্যে নেসেসারি জিনিসপত্র, বাকি তোমাদের লাগেজ গুলো তোমরা রিকভারি ভ্যানে তুলে দাও। আর রিকভারি ভ্যানকে বলো যে আপনারা এই লাগেজটা নিয়ে আপনারা আমার নেক্সট ডেস্টিনেশনে পৌঁছে যান, তাতে তোমার বাইক ওভারঅল যে বাইকটা আছে সেই বাইকের ওয়েট কমে যাবে একদম। মানে তুমি যখন গ্রুপে রাইড করছো, ধরো গ্রুপে রাইড করলে ধরো তোমার কাছে 5টা রাইডার আছে, এটা তো গ্রুপ রাইডের ক্ষেত্রে তো নেসেসারি একদম। কিন্তু যখন মানে আমরা ধরো 2টো বা 3টে বাইক যাচ্ছি, হ্যাঁ, তখন এখানে তোমাকে স্মার্ট প্যাকিং করতে হবে। আচ্ছা, মানে এখানে আমি যেটা মেনটেন করেছিলাম, মানে লাগেজ খুব মিনিমাম লাগেজ আমরা নিয়েছিলাম। আর ওয়েটটাকে না সব সময় এখান থেকে রাইড স্টার্ট করার সময় না বোথ সাইড ব্যালেন্স করো। যদি তুমি যদি স্যাডেল ব্যাগ নিয়ে যাও তাহলে দুদিকের ওয়েটটাকে তোমাকে ব্যালেন্স করতে হবে। আর যদি পিছনে যদি অনেকে রাখে না টপ বক্স, আমি যেরকম টপ বক্স ব্যবহার করি সোলো সিঙ্গেল রাইড করলে পর, তো টপ বক্সও আমি নেসেসারি জিনিসপত্র নেবো, খুব একটা বেশি জিনিসপত্র নেবো না, আর যতটা পারবো আমি টাইট প্যাকিং করবো জিনিসটাকে, লুজ প্যাকিং রাখবো না কিছু। আর সামনে পিছনে দুদিকে যদি ওয়েটটা ব্যালেন্স করলে তোমার মুভিবিলিটিতে সুবিধা হবে। ওয়েট ম্যানেজমেন্ট দেখো একটা জিনিস, আমরা ফ্লাইটে দেখবে তুমি সবসময় ওরা একটা ওয়েট ম্যানেজমেন্ট করে, একদম কোন তোমার লাগেজটা বেশি ওয়েট সেই অনুযায়ী ওরা প্লেসমেন্ট গুলো করে, যাতে ওভারঅল ফ্লাইটটার সামনে বা পিছনে ওয়েটটা যেন বেশি না হয়, সেন্টারে ওয়েটটা থাকলে তাদের মোবিলিটিতে সুবিধা। আমাদেরও এই জিনিসটা ফলো করা উচিত, স্পেশালি পাহাড়ের রাইডে। কারণ তোমার যদি পিছনে লাগেজের ওয়েট বেড়ে যায়, তুমি যতই তুমি থ্রটেল দাও তোমার অনেক প্রবলেম হবে, সামনের চাকা উঁচু হয়ে যেতে পারে। হ্যাঁ, আবার আরেকটা জিনিস তোমাদের শিখতে হয় যেটা রাইডারদের, যে পাহাড়ে ধরো আমি একটা স্টিফ একটা পাহাড়ের রাস্তায় রয়েছি, সেখানে আমি বাইকটাকে ধরো পিছাচ্ছি বা সামনাচ্ছি, তাহলে আমি কিভাবে করবো ওটাকে বাইকে বসে কম এফর্ট দিয়ে, সেটারও একটা টেকনিক আছে। এটা এগুলো মোটামুটি সবই জানি। নিজের বডিটাকে সামনের দিকে লিন করে ব্রেক দিয়ে ব্রেক ছাড়ো পিছন দিকে, তুমি অনেক সুন্দরভাবে গাড়িটাকে করতে পারো। অনেকে খাটাখাটনি করে। আবার তুমি যদি পুরো জিনিস বাইকটাকে এক জায়গায় দাঁড় করিয়ে পুরো ঘোরাতে যদি চাও, তাহলে তোমার এই থাইয়ের উপরে সাপোর্ট দিয়ে ঘোরাতে হয়। এগুলো আমি জানতাম, এগুলো আমি জানি মোটামুটি। এখানেও এগুলো সবই তো দেখতে দেখতে শেখা, মানে শেখার শেষ নেই, শেখার কোনো বয়স নেই। এগুলো নর্মালি মোটামুটি জানতাম, বাট একটা জিনিস যেটা আমার হয়েছিল, আমি হয়তো জানতাম অনেক কিছু, বাট ওই সিচুয়েশনে এটাও একটা বড় জিনিস যে ওই সিচুয়েশনে এই জানা জিনিসটাকে অ্যাপ্লাই করাটা, মানে মাথায় আসাটা সেই সময়। হ্যাঁ, এইটা কেন মাথায় আসে না আমি এটা বলছি, কারণ এটা তো আমরা লোকের কাছ থেকে শিখেছি। হ্যাঁ, আমরা নিজেরা তো করিনি, এটা তো আমাদের মাথা থেকে বেরায়নি। আমাদের মাথা থেকে যেদিনকে বেরাবে সেদিনকে তোমার মাথা মুখস্থ হয়ে যাবে জিনিসটা, আমি এখন কি করব। তবে রাইডিং একটা জিনিস আমি এখানে বলছি, সেটা হচ্ছে রাইডিং না মানুষকে অনেক কিছু শেখায়, ঠিক আছে? সবার আগে তো ধৈর্য শেখায় সবার আগে, এবং শুধু টাফ সিচুয়েশনে পড়ে কি করে মাথা ঠান্ডা রাখতে হয়, এটাও আমার মনে হয় খুব। আর তারপরে তুমি গ্রুপে রাইড করলে তোমার 10টা লোকের সঙ্গে, আজকে দেখো তোমার গ্রুপ আজকে 15 জনের, আজকে 1 বছরের মধ্যে তোমার 15 জনটা 45 জন হয়ে যাবে। তখন তোমার এখানে কিন্তু প্রচুর লোকে আসবে, তুমি অর্ধেক লোককে চিনবে কি চিনবে না, কারণ অনেকে গ্রুপে জয়েন করে রাইড করে না, আবার অনেকে রাইড করে। যাদের সঙ্গে তুমি রাইড করছো তাদের মেন্টালিটি তুমি বুঝে যাচ্ছ, যারা ফট করে একটা নতুন রাইডার চলে আসো তার মেন্টালিটি তুমি বুঝলে না, রাইডে গেলে এবার তাকে কি করে ট্যাকেল করতে হবে। একটা তুমি অফ দ্য ক্যামেরা একটা যেরকম একটা ইনসিডেন্ট বললাম, আমি ক্যামেরার সামনে বললাম না, বাট এরকম যদি কোনো ইনসিডেন্ট যদি চলে আসে তখন তো তোমাকে সেই জিনিসটাকে ট্যাকেল করতে হবে, কারণ তুমি একটা ক্লাবের ফাউন্ডার অ্যাডমিন। তো সেইগুলো শিখতে হয়, সেগুলো আমাদেরকে জানতে হয়, তার জন্য ধৈর্য লাগে, পেশেন্স লাগে। আমি তাকে এমন ভাবে ট্যাকেল করবো যাতে আমার ক্লাবেরও নাম খারাপ হলো না, ওরও গায়ে লাগলো না কথাটা, অথবা নেক্সট টাইম রাইডও করবে। দেখো রাইড তো আমাদের রাইডার না হলে রাইড হবে না, ঠিক আছে? আর আরেকটা জিনিস যেটা বলতাম, যে নতুন যারা রাইড করছো তোমরা, নতুন একদম মানে কাঁচা হাত, যাদের সোলো রাইডটা অ্যাভয়েড করো। আমারও সেটাই কথা, কারণ সোলো রাইডে না অনেক প্রবলেমস হয়। তোমরা
অনেক চ্যানেল দেখেছো, অনেক ইউটিউব চ্যানেলে দেখেছো, অনেকে চলে যাচ্ছে একা একা রাইড করতে, কিন্তু তাদের বিহাইন্ড দ্য সিনস এর, বিহাইন্ড দ্য রাইডের তোমরা কিন্তু ঘটনা কেউই জানো না। সে কটা রাইড করে এসছে, সে কত বছর ধরে রাইড করছে, সেইগুলো জানো না। জাস্ট একটা ইউটিউব ভিডিও দেখলে আর সেখান থেকে রাইডে বেরিয়ে পড়লে। দেখো, রাইডিং গিয়ার্স, বেসিক্যালি রাইডিং গিয়ার্স এর মধ্যে আমাদের কি পড়ে? হেলমেট, জ্যাকেট, শুজ, গ্লাভস, এগুলো পড়ে। কিন্তু এটা তোমাকে প্রাণ বাঁচাবে না। যদি মেজর কোনো অ্যাক্সিডেন্ট হয় কিন্তু তোমার প্রাণ বাঁচাবে না। একদম এক্স্যাক্টলি। এইগুলো হচ্ছে লাইট কোনো অ্যাক্সিডেন্ট হলো, আমি পড়ে গেলাম, স্কিড করে গেলাম, জ্যাকেটটা তোমাকে ওভারঅল প্রোটেক্ট করে দিল বা হেলমেটটা প্রোটেক্ট করে দিল। মেজর যখন একটা হাই স্পিডে বাইক থাকে আর যদি কোথাও কলিশন হয়, তোমার লাইফ থ্রেটিং হয়ে যায় সেই জায়গাটা। তো আর আমাদের সব থেকে বড় কথা যে যারা নতুন নতুন রাইড করছো, তারা ওই ইউটিউব দেখে না, ওই যে কলকাতা টু শিলিগুড়ি 6 ঘন্টা, একদম একদম, এটা একটা রাইডটা এনজয় করার জন্য। একদম ঠিক আছে, এনজয় করো, তুমি যতটা চালাতে পারো ততটা চালাও, রেস্ট নাও। আমার কথা হচ্ছে যে আমি তো কোনো গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যাচ্ছি না যে আমি কলকাতা শিলিগুড়ি আমি 5 ঘন্টা এখানে পৌঁছে গেলে। একটা কথা বলি, আমি যেরকম একটা কথা আমি মিস করে গেছি, আমি হচ্ছে কুম্ভতে গেছিলাম বাইক। তো দুটো বন্ধু একটা বাইকেই গেছিলাম, যেহেতু আমরা দুজন রাইড করেছিলাম, মেবি এখান থেকে প্রয়াগরাজের ডিস্টেন্স 850 কিলোমিটার। তো আমরা কিন্তু একদিনে কভার করেছিলাম, বাট আমি এটা বলছি বলে এই নয় যে 850 কিলোমিটার সবসময় কভার করা যায় বা উচিত। আমার মনে হয় ম্যাক্স টু ম্যাক্স 550-600 অব্দি ঠিক আছে, মানে তাও ডিপেন্ড করছে, দেখো তুমি কিরকম রাইডার সেটার উপরে ডিপেন্ড করছে। সব থেকে বড় কথা জোরে চালানো। আর একদিনে আমি এত কিলোমিটার রাইড করেছি মানেই সে খুব ভালো রাইডার, এটা একদমই না। এই জিনিসগুলো কম্পিট করতে গিয়েই তো অ্যাক্সিডেন্টস গুলো ঘটছে। আর যেটা হচ্ছে টাইম, মানে আমাকে এই টাইমের মধ্যে ওখানে পৌঁছাতে হবে, এটা একটা বিশাল বড় ভাইটাল জিনিস। আমার লেট হতে পারে, আমি লেট হলে রাস্তায় কোথাও দরকার হলে আমি পজিশন না থাকলে আমি অন্য কোথাও থেকে যাব, কিন্তু এই কভার করা, মানে যে আমাকে পৌঁছাতেই হবে ডেস্টিনেশনে, এটা একটা খুব মানে এটা করাই উচিত। এইটাতে কি হয়, এটাতে তোমার মেন্টাল প্রেসারটা বেড়ে যাচ্ছে, তারপরে তোমার বাইকের পিকআপ তুমি বেড়ে যাচ্ছ, তুমি আনকন্ট্রোলেবল চলে যাচ্ছ, কারণ তোমার হয়তো কন্ট্রোল হচ্ছে 80 কিলোমিটার/আওয়ার, তুমি 100-110 চালাচ্ছ, তখন তোমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। এবার তুমি তোমার ব্রেকিং ডিস্টেন্স জানো না, তুমি তোমার এবার দেখো যতই বলো আমাদের যেসব বাইক আমরা চালাই সেগুলো সত্যি ব্রেকিং খুব ভালো। রয়্যাল এনফিল্ডের আজকে আমি হিমালয়ান চালাচ্ছি, আমার বাইকের তো ব্রেকিং সিস্টেম বিশাল ভালো তো না। না, রয়্যাল এনফিল্ডের বাইকিং সিস্টেম, এই ব্রেকিং সিস্টেম আগের থেকে হয়তো একটু ইমপ্রুভ করেছে, বাট এখনো প্রচন্ড খারাপ। আমি বলবো, আমি প্রয়াগরাজ যেটা গেছিলাম, আমি হচ্ছে অ্যাডভেঞ্চার ইয়াজদি অ্যাডভেঞ্চার নিয়ে গেছিলাম। তো সত্যি অসাধারণ ব্রেকিং সিস্টেম ওদের, 300 সিসির গাড়ি, ও অসাধারণ ব্রেকিং সিস্টেম, যা আমাদের রয়্যাল এনফিল্ডের ব্রেকিং সিস্টেম নেই অতটা। কিন্তু যেটা আমাকে রিসেন্টলি একজন আমারই গ্রুপের, আমারই ক্লাবের মেম্বার, উনি বহুত দিন ধরে অটোমোবাইলে আছেন, উনি আমাকে বললেন যে অ্যাকচুয়াল আশিস দা, উনি আমাকে বললেন যে অ্যাকচুয়াল ব্রেকিং সিস্টেম রয়্যাল এনফিল্ডের যে খুব খারাপ তা নয়, কিন্তু যেহেতু গাড়ির ওয়েটটা অনেক বেশি, তো সেই জন্য ব্রেকিং মানে আমাদের ব্রেকটা একটু সমঝে, মানে গাড়িটা চালাতে হবে সেইভাবে যাতে আমি ব্রেকটা মারলে আমার ডিস্টেন্সটা থাকে। আর এটা আমার একদম পার্সোনাল ওপিনিয়ন। আমার মনে হয় যে এই রয়্যাল এনফিল্ডের শুধু এভিএসটা যে 2 চাকাই দিয়েছে এবং ওটাকে কোনো অপশন দেয়নি, এটা কিন্তু একটা মানে কিছু ক্ষেত্রে একটা ডিসঅ্যাডভান্টেজ, অনেকটাই ডিসঅ্যাডভান্টেজ। তুমি অফরোড করতে যাচ্ছ তখনও তোমার একটা ডিসঅ্যাডভান্টেজ থাকবে, কারণ অফরোডে লাগে না। আমি বরফের ক্ষেত্রেও আমার ওটা ডিসঅ্যাডভান্টেজ, কারণ তখন তো সেই সময় তোমাকে এবিএস অফ করতেই হবে, কিন্তু আমার অফ করার অপশন নেই। ওই তোমাকে স্ক্রু খুলে দিতে হবে, অনেক কায়দা আছে, বাট সেটা তো না। আজকে কেটিএম বাইক গুলোতে দেখবে ওদের অন রোড, অফ রোড বিভিন্ন মোডস রয়েছে, তুমি এবিএস অন অফ করতে পারবে, ট্র্যাকশন কন্ট্রোল করতে পারবে। তো যাই হোক, অনেক আমার মেইন কথা হচ্ছে যে তুমি তোমার বাইকটাকে যতটা ভালো করে জানবে, তুমি তত ভালো করে রাইড করতে পারবে। এবার তোমার যদি বাইকের ক্যাপাবিলিটি 80 কিলোমিটার আর তোমার ব্রেকিংটা 80 কিলোমিটারে ভালো ধরে, তুমি 100-তে টানলে তোমার তো ব্রেকিং সিস্টেম মতো ভালো কাজ করবে না। তো তোমাকে সেটা বুঝে করতে হবে। হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই যে বালাদা যেটা বললেন, যারা নিউ রাইডার তারা অবশ্যই সোলো রাইড অ্যাভয়েড করা উচিত। তারা আগে গ্রুপ রাইড, বেশ কিছু গ্রুপ রাইড জয়েন করে তারপরে দেন তারা যদি সোলো রাইড করে, সেক্ষেত্রে মানে তাদের অভিজ্ঞতাটাও অনেকটা বেটার হবে, মানে ভালো হবে, স্মুথলি তারা রাইড করতে পারবে। আর অনেকের একটা ধারণা থাকে, আমি এখানে এক্ষেত্রে একটা কথা বলতে চাই যে বাইক রাইড খুব রিস্কি বা কিছু, তো এখানে
এটা একদম পার্সোনালি আমার ওপিনিয়ন, মানে আমার মনে হয় যে আমরা রাস্তায় বেরোই প্রতিদিনের আমাদের যে জীবনধারা বা কর্মব্যস্ততা সমস্ত কিছুর মধ্যে যদি বিপদ আসার হয় সব জায়গা দিয়েই আসতে পারে। একদম একদম। তো আমি যদি সতর্কতা মেনটেন করতে পারি এবং যদি সঠিক ওয়েতেই সঠিকভাবে যেতে পারি, তো আমার মনে হয় প্রত্যেকের বাইক রাইড করা উচিত কম বেশি। তার কারণ এই যে আমরা মানে হয়তো এটা অনেক কিছু দিয়ে আসতে পারে, বাট আমার মনে হয় যে আমরা যে যে পরিস্থিতিগুলো হ্যান্ডেলিং করতে হয় আমাদের, এবং যে আমরা অনেক সময় অনেক রাগ হিংসা বিদ্বেষ এগুলো করি, তো কিছু কিছু সময় যেরকম আমার মনে হয়েছিল যখন আমি ওই 6:30টার সময় আমি বাইক চালাচ্ছি এবং আমার মানে খাদ পাশে দেখলেই মাথা ঘুরে যাচ্ছে। পরবর্তী মানে ওই সময়ের কিছুক্ষণ পরে আমার রিয়েলাইজেশন ছিল যে আমরা এই যে রাগ হিংসা এইগুলো করি কিসের জন্য, মানে একটা মুহূর্ত লাগবে না আমার জীবনটা যেতে। স্বাভাবিক এটা। তো সেটাই, সবাই রাইড করো, বলবো নিশ্চয়ই বেশি বেশি করে সবাই রাইড করো, শিখে রাইড করো, হ্যাঁ, আমার কথা শিখে শিখে ride রাইড করো। করো। আমার ওই একটাই কথা, তো- আমার কোনো অবজেকশন নেই কে কোথায় যাচ্ছো কিরম ভাবে রাইড করছো, শিখে যদি করতে পারো তাহলে খুব ভালো। তোমার লাইফ প্রপার ওয়েতে রাইড, একদম, কারণ একবার লাইফ চলে গেল না, সেই লাইফ তুমি না। ফেরত পাবে না। আর একটা মুহূর্ত লাগে। আর একটা মুহূর্ত রিসেন্টলি তো আমরা খবর পেলাম যে কে একজন রাইড করতে গিয়ে উড়িষ্যাতে অ্যাক্সিডেন্ট করেছে, একটা বেহালার ছেলে। কেন কিছুদিন আগেও একটা বারাসাতের ছেলে ও শিলিগুড়িতে বাইক রেখে উঠেছিল, কিন্তু ও না, ওটার ইনসিডেন্ট যেটুকুনি আমি পড়ে দেখেছিলাম সেটা হচ্ছে ও নিজের বাইকে অ্যাক্সিডেন্ট করে না ও পেছনে বসে হ্যাঁ পিলিয়ন ছিল, ওটা একটা মিস হ্যাপেনিং হয়েছে। কিন্তু আমাদের ম্যাক্সিমাম যেসব অ্যাক্সিডেন্টস গুলো আমরা দেখছি সেগুলো ইদার মানে খুব তাড়াতাড়ি র্যাশ ড্রাইভিং বা র্যাশ রাইডিং, ওভার স্পিডিং, বা অনেক সময় বিনা রেস্ট করে চলে যাচ্ছে, প্রপার রেস্ট নিচ্ছে না। ইভেন কি নাইট রাইড যখন করছে, নাইট রাইডে দেখো, নাইট রাইডে একটা জিনিস যেটা বলবো, নাইট রাইডটা খুব ইজি করা, খুব ইজি ইন দ্য সেন্স রাত্রিবেলা ট্রাফিক তো আমাদের কম থাকে, কিছুই মানে ট্রাক লরি যেগুলো থাকে সেগুলোকে আমাদেরকে সেই বুঝে চালাতে হয়। হাইওয়েতে নাইট রাইড করা খুবই সেফ। হ্যাঁ, কিন্তু আমি একটা জিনিস বলবো, নাইট রাইডের যেটা দুটো অ্যাডভাইস দেবো। একটা হচ্ছে দেখো, যদি ভোর 3টে থেকে 3:30-এর সময় একটা তোমাকে ব্রেক নিতে হবে, ঠিক আছে? 3টে থেকে 3:30 একটা ট্রানজিশন পিরিয়ড যেখানে তোমার ঘুম পাবে, ঠিক আছে? সেই টাইমটার জন্য 1 ঘন্টা কোথাও গিয়ে ব্রেক নিয়ে নাও, পুরো ফ্রেশ হয়ে নাও, খাবার টাবার খাও, চা কফি খাও। আবার যখন আরেকটা ট্রানজিশন আসে যেটা হচ্ছে তোমার ভোরের টাইমটা ঢুকছে, 5:30, 6:10, জাস্ট ভোরের আলোটা ফুটছে, তখন কিন্তু তোমার চোখে একটা স্ট্রেস পড়বে, কারণ তুমি সারা রাত্রি রাইড করেছো ডার্কে, এবার তোমার দিনের আলো পড়ছে, তোমার চোখে স্ট্রেস পড়বে, তোমার একটু ঘুম ঘুম ভাবটা আসবে। সেই টাইমটা তোমার একটা ব্রেক নিয়ে নাও, মেজর ব্রেক। সেই ব্রেকটা নেওয়ার 1 ঘন্টার পরে তোমার চোখ ধাঁধিয়ে যাবে, ইউজ টু হয়ে যাবে দিনের আলোতে, তারপরে তোমরা রাইডটা স্টার্ট করো। আমার আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে আমি যখন যেখানেই রাইডে, আমি লং রাইডে গেলে লাঞ্চ তো সেভাবে আমাদের হয় না, টাইম মেনটেনও হয় না, বাট ওই কিছু যেটাই খাই না কেন আমরা ওই 3:30 বেলা, মানে দিনের বেলার কথা বলছি, 3টে 3:30 এরকম টাইমে একটা কিন্তু মানে চোখটা একটু ঝিম আসে। বাট এটা মানে এক একজনের এক এক টাইমে হতে পারে, বাট আমার বক্তব্য হচ্ছে তোমরা যখনই কোনো অবস্ট্রাকশন আসছে বা ঘুম পাচ্ছে তখনই ওয়েট করে যাও। হ্যাঁ, এক্স্যাক্টলি, কোনো তাড়া নেই। আর একটা জিনিস আমি বলি, যে রাইডে যাওয়ার সময় খাবারটা বুঝে খাও, একদম মানে পেট ঠাসিয়ে খাওয়া এরকম না, লিমিটেড খাও, যেটুকুনি তুমি চালাতে পারবে। যে আমি 5-6 ঘন্টা চালিয়ে দিতে পারবো, দরকার 2 ঘন্টা 3 ঘন্টা পর একটা ছোট্ট ব্রেক নিয়ে একটু অল্প একটু কিছু খেয়ে নাও। পুরোপুরি পেট ঠাসালে পর আমাদের কি হয় না, ঘুমটা এসে যায়। তো খাবারের উপর আমাদের প্রচন্ড একটা জিনিস, আর এমন খাবার তোমাকে খেতে হবে যেটা তোমাকে ডাইজেস্ট করতে ইজি হয়। মানে আমি হিউজ চিকেন ফিকেন খেয়ে নিলাম, সেটা কিন্তু লং রাইডে একটা এফেক্ট করে তোমাকে ঝিমিয়ে দেবে। একদমই। তো ফুডিং ইনটেকটাও তো যত বড় বড় রাইডার্স আছে আজকে দেখবে, তারা কিন্তু বাইরে গেলে ড্রাই ফ্রুট খাওয়া যেতে পারে, ড্রাই ফ্রুট ক্যারি করলে অসুবিধাও হয় না, ড্রাই ফ্রুট খাওয়া যেতে পারে, আর কিছু ফল এটা ওটা এইভাবে হালকা খাওয়া। দেখো এবার কি বলতো, লিমিটেড খেলে পর তোমার শরীরও সেই অ্যাক্টিভ থাকবে। তোমার যদি খাবারের কোয়ান্টিটিটা বেড়ে যায়, তুমি যেরকম জেনারেলি আজকে বাড়িতে খাচ্ছ, কারণ কি তুমি তো খাবার খেয়ে তো ঘুমিয়ে পড়বে, কিন্তু তুমি একটা রাইড করছো, রাইডের মাঝখানে তোমার যদি ঘুম পেয়ে যায়, একটা তোমার রাইডের টাইমিং এর ডিফারেন্স হবে। কারণ দেখো, আরেকটা জিনিস আমাদেরকে ভাবতে হয়, যারা আমরা পাহাড়ে রাইড করছি, আমাদের একটা সার্টেন টাইমের মধ্যে যদি আমরা না ঢুকতে পারি, তাহলে কিন্তু নয় অন্ধকার হয়ে যাবে, নয় রাত হয়ে যাবে, অবস্ট্রাকশন আসবে। তো একটা টাইম ম্যানেজমেন্ট আমাকে বুঝতে হবে, ঠিক আছে? মানে রেস্টও নেবো, টাইম ম্যানেজমেন্টও করবো, অতএব আমি সেফও থাকবো। এই সব মিলিয়ে একটা প্ল্যান অ্যান্ড ক্যালকুলেশন তুমি তখনই করতে পারবে যখন তুমি একটা গ্রুপে রাইড করো। তখন তোমার
অনেক কিছু তুমি শিখতে পারবে, তারপরে তুমি সোলো রাইড করবে, একদম। করো। কারণ আমি একটা রাইড থেকে ফিরছিলাম, আমার মনে পড়ছে না আমি কোন রাইড থেকে ফিরছিলাম, কোন একটা রাইড থেকে ফিরছিলাম, তো তখন আমি একটা সোলো রাইডারের সঙ্গে আমার আলাপ হয়েছিল। সে ভার্সেস 1000 কি ভার্সেস 650 এরকম চালাচ্ছিল। সে আসছিল গুজরাট থেকে। এবার সে অনেক কিছু আমাদেরকে বললো যে ও কত ব্রেকস নিচে কি নিয়েছে। ও আগে গ্রুপে রাইড করে এক্সপিরিয়েন্স করে তারপরে ও দেন ও গুজরাট থেকে কলকাতা করেছে। কলকাতায় আসছে। না আমার যেটা আরেকটা মনে হয়, মানে লং ডিস্টেন্স যদি কেউ কভার করতে চায়, তো গাড়ি খুব জোরে না চালিয়ে 70-80-র মধ্যে স্পিড রেখেও কিন্তু টাইম ম্যানেজমেন্ট করা যায়। সেক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস করতে হবে, আমরা ন্যাচারালি কি করি, যেখানে আমরা ব্রেক নিই সেই ব্রেকের জায়গাটা অনেকটা লেন্দি করে ফেলি। ঠিক আছে, এই লেন্দি এই টাইমটা কমিয়ে, যেমন আমি আমার দার্জিলিং এর চিমনি যে জায়গাটা, ডাউহিল, ডাউহিল থেকে আমি ব্রেকফাস্ট করেছি সকাল 8টার সময়, দেন আমি 9টার মধ্যে আমি বাড়ি ঢুকেছি, কিন্তু আমি সিরিয়াসলি আমি গাড়ি কিন্তু 80-র উপরে আমার গাড়ি ওঠেইনি। তো আমি ন্যাচারালি অনেক জায়গায় ব্রেকও নিয়েছি, চা খেয়েছি, লাঞ্চ করেছি কোথাও, কারণ মিসেস ছিল সাথে। তো ওভারঅল 9টার মধ্যে চলে এসেছি। তো আমার যেটা মনে হয়েছে, আমি এর আগেও শিলিগুড়ি থেকে আসার সময় দেখেছি আমার অনেক রাত হয়ে গেছে। তো কেন ওটা আমি তাড়াতাড়ি আসতে পেরেছিলাম তার একটাই কারণ আমার যেটা মনে হয়েছে, মানে আমরা ব্রেক নিয়েছি ঠিকই, কিন্তু ব্রেকের টাইমটা খুব লিমিটেড ছিল। মানে হ্যাঁ, একটা চা খেয়েছি, একটু দাঁড়িয়ে 2 মিনিট কথা বলতে হবে, রিল্যাক্স করে আবার উঠে গেছি গাড়িতে। তো এটা যদি করা যায়, আমার মনে হয় টাইম ম্যানেজমেন্ট এইগুলো তো তোমার টাইম ম্যানেজমেন্টেরই ব্যাপার। একদম। তো দাদা খুব ভালো লাগলো তোমার সঙ্গে আজকে আড্ডা মেরে পডকাস্টে। ভালো লাগলো। ঠিক আছে, অনেক কিছু এক্সপিরিয়েন্স আমরা জানতে পারলাম। তো তোমাদের কেমন কেমন লাগলো এটা আমাদেরকে একটু কমেন্ট করে জানিও। আর তোমরা আমাদেরকে এটাও জানতে পারো যে আমাদের আর কি কি সেফটি মেজার্স নিতে পারো। তুমি যদি পাহাড়ে রাইড করো, ব্ল্যাক আইসে রাইড করো, তোমাদের যদি নিজস্ব কোনো ইনফরমেশন আমাদের দেওয়া থাকে, আমাদের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাতে পারো। তোমরা কোথায় কোথায় রাইড করেছো আর কি অভিজ্ঞতা আছে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। আর আশা করি আজকের পডকাস্টটা আপনাদের সবারই খুব ভালো লেগেছে। স্পেশালি এটা রাইডার্সদেরকে নিয়ে করা পডকাস্টটা, রাইডার্সদের জন্য পডকাস্ট করা, নিউ কামার্স নিউ রাইডার্সদের জন্য ওই পডকাস্টটা স্পেশালি তোমরা দেখো, অ্যাডভাইসগুলো নিও, যাতে তোমরা একটা সেফ রাইড করতে পারো আর রাইডটাকে এনজয় করতে পারো। রাইডটা তো রেস নয়, তো রাইডটা রাইড, তো রাইডটাকে সেফলি তোমরা যদি এনজয় করতে পারো তো রাইডের মতন আর কিছু হয় না। আর দেখা হচ্ছে আবার একটা নতুন পডকাস্টে। দাদা আবার আসবে একটা পডকাস্টে তার আরেকটা অভিজ্ঞতা নিয়ে, তো ডেফিনেটলি আমরা আবার বসবো। তো এখনকার মতন আজকে আমাদের পডকাস্টটা আমরা এখানেই সমাপ্ত করছি, আর দেখা হচ্ছে নেক্সট পডকাস্টে।